সো শুরু করি আমরা। তো এর আগের দিন আমরা যেগুলো করছিলাম সেটা হচ্ছে টেস্ট কম্বিনেশন করছিলাম, ভার্বালের ক্লাস। তো ভার্বালের ক্লাসে আমরা শুধুমাত্র জাস্ট 3টা কোশ্চেন করছি। আজকে আমরা একটু বেশি করব, আর আজকে আমরা হচ্ছে ডাবল এবং ট্রিপল ব্ল্যাঙ্ক করব। সো এগুলো হচ্ছে যে আমাদের আজকের টার্গেট। সো লেটস স্টার্ট। সো কারো যদি ইন দ্য মিন টাইম, মানে আমি পড়তে পড়তে যদি কারো কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কমেন্টস থাকে, জাস্ট আমার ওয়েট করবো না যে আমি কখন সময় দিচ্ছি, জাস্ট ডিরেক্টলি আনমিউট করে হচ্ছে যে ভাই আমার কোশ্চেন ছিল বা এটা আছে। বাট আমি যখন করতেছি তোমাদের ক্ষেত্রে ট্র্যাক করা আমার সম্ভব হবে না। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমাদেরকে ডাইরেক্ট আনমিউট করে হচ্ছে যে আমাকে কোশ্চেন করবা। আচ্ছা ঠিক আছে, সো শুরু করি। তো 4 নাম্বার আমরা একটু দেখি। হ্যাঁ, সো 4 নাম্বারটাতে দেয় আমাদের এটা ডাবল ব্ল্যাঙ্ক। স্টিল আমাদের সেম স্ট্র্যাটেজি থাকবে যে আমরা প্রথমে হচ্ছে ইয়াটা দেখবো না, কি জানি বলে, অপশনগুলো দেখবো না। সো এই জন্য আমি অপশনটা ঢেকে দিলাম। আমরা অপশনগুলো দেখবো না, আমরা চেষ্টা করব হচ্ছে কি যে ফার্স্টে পুরো প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করা যে কিভাবে কি ওয়েতে এটা কোশ্চেনটা হয়েছে, মানে সেন্টেন্সে কোনো শিফট আছে কিনা, নাকি এটা করতে কোনো শিফট নাই, জাস্ট সেম ধারা চলতেছে, সেটা আমরা বুঝবো। সেখান থেকে আমরা ক্লু বের করার চেষ্টা করব যে অ্যাপ্রোপ্রিয়েট কোন জিনিস বা কোন ওয়ার্ড হচ্ছে সেন্টেন্স মানে ব্ল্যাঙ্কে বসালে আমাদের অ্যান্সারটা হতে পারে। তারপরে আমাদের যে গেসটা থাকবে, গেসের সাথে আমরা আমাদের যে অপশনগুলো দেওয়া আছে সেখান থেকে হচ্ছে যে আমরা মিলানোর চেষ্টা করব। ঠিক আছে? সো প্রথম সেন্টেন্সটা দেখি আমরা কি বলতেছে। The figure skating pairs convincing victory last week was particularly dash their rivals. আচ্ছা, সো আমরা এখানে কি দেখি, কি বুঝছি, সেন্টেন্স ভেঙে গেলে তোমাদের হচ্ছে যে বুঝতে সুবিধা হবে। অ্যাট লিস্ট ফার্স্ট স্টেজে হয়তো তোমাদের মধ্যে দুই একজন থাকতে পারে যারা একটু অ্যাডভান্স বুঝতে পারো, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে একটু সময় লাগবে। সো তোমরা যেটা করবা যে ভেঙে যাওয়ার চেষ্টা করবো। সো আমরা আমাদের স্ট্র্যাটেজিটা কি ছিল ভেঙে যাওয়ার ক্ষেত্রে, যে আমরা সেন্টেন্সের সাবজেক্ট খুঁজবো, ভার্ব খুঁজবো, আর অবজেক্টিভ যদি থাকে তাহলে অবজেক্টিভ খুঁজে বের করবো। এইভাবে ভাগ করে করে আমরা বুঝার চেষ্টা করবো সেন্টেন্সে কি বলছে। সো দেখি আমরা ফার্স্ট কি বলছে, দ্য ফিগার স্কেটিং পেয়ার। সো স্কেটিং এক ধরনের স্পোর্ট, তোমরা জানো বরফের উপর স্কেটিং হয় যে ওইটা। সো ওই পেয়ারস এর কনভিন্সিং ভিক্টরি, মানে ভিক্টরিটা ছিল কনভিন্সিং, মানে খুব ডিসাইসিভ একটা ভিক্টরি ছিল লাস্ট উইক। এই আমি ফার্স্ট ভার্ব পাইলাম ওয়াজ। সো এটা হচ্ছে আমার ভার্ব, আর এটা হচ্ছে কি যে আমার সাবজেক্ট, ভার্বের আগেরটা। সাবজেক্টটা কি, লাস্ট উইকে স্কেটিং পেয়ারের কনভিন্সিং ভিক্টরি, এটা হচ্ছে কি আমার সাবজেক্ট। ওয়াজটা হচ্ছে কি যে আমার ভার্ব, আর পার্টিকুলারলি ড্যাশ দেয়ার রাইভালস, তাদের রাইভালস কে সামথিং কিছু একটা করছে। কি করছে সেটা ক্লুটা আমরা পরবর্তী সেন্টেন্স মানে রেস্ট অফ দ্য সেন্টেন্সে পাবো। বাট এটা হচ্ছে কি যে আমাদের মাথার ইয়া, মানে মূলত আমাদের আন্ডারস্ট্যান্ডিং এরিয়া, যে ভার্বের আগের অংশটুকু সাবজেক্ট আর এই অংশটুকু হচ্ছে যে আমার অবজেক্টিভ। সো এই অবজেক্টিভে আমরা বুঝলাম যে কিছু একটা ওই কনভিন্সিং ভিক্টরিটা তাদের রাইভালস কিছু একটা করছে। আচ্ছা, এখন সেন্টেন্স একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার দেখ, যারা জানো না হয়তো অনেকে জানো, যে তারা হচ্ছে একটু রিভাইজ করে নাও। সেন্টেন্সে কোন নাউনের পরে যদি কমা আসে এবং তারপরে যদি একটা ব্যাখ্যামূলক সেন্টেন্স হয়, সেই জিনিসটা সাধারণত ওই নাউনটাকে এক্সপ্লেইন করে। কি বললাম, এখানে একটা নাউন, দেয়ার রাইভালস, তাদের যে প্রতিদ্বন্দ্বী আছে তারা, ড্যাশের পরে হু ওয়্যার ইন পিক ফর্ম। সো কারা পিক ফর্মে ছিল, এই স্কেটিং পেয়ার্স নাকি দেয়ার রাইভালস? কারা পিকে ছিল? পিক মানে কি, মানে পিক, হ্যাঁ রাইভালস। সো পিক মানে হচ্ছে কি যে একদম চূড়ায়, মানে টপ, ওদের পারফরমেন্সটা বা ওরা ওদের খেলার একদম চূড়ায় আছে। ঠিক আছে, যেমন ধরো ফর এক্সাম্পল বিরাট কোহলি হয়তো ক্রিকেটিং এ তার একটা সময় চূড়ায় আছে, বা মানে কোনটা সবচেয়ে তার বেস্ট ফর্ম ছিল। ঠিক আছে, সো ওই সময়টাকে হচ্ছে পিক ফর্ম বলে। সো যেহেতু রাইভালস একটা নাউনটার পরে কমা দিয়ে তারপরে এক্সপ্লেন করতেছে, সো এটা কিন্তু
এই নাউনটাকে ইমিডিয়েট যে নাউনটা হচ্ছে সেটাকে ব্যাখ্যা করে। সো ধরো ফর এক্সাম্পল তুমি বলতেছো মাই ফাদার, তারপর কমা দিয়ে তার একটা মানে বলতেছো হু, ফর এক্সাম্পল হু ওয়াজ এ কি বলতে পারি ফ্রিডম ফাইটার, পরে ধরো কারো বাবা, তো হু ওয়াজ এ ফ্রিডম ফাইটার ড্যাশ, তারপরে মানে মেইন ইয়েটা আসছে। সো এই যে দুইটা কমার মধ্যে হচ্ছে কি যে একটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স আসছে, একটা এক্সট্রা ক্লজ আসছে, সেটা অ্যাকচুয়ালি ওই যে নাউনটা আছে ওই নাউনটাকে একটু ইন্ট্রোডিউস করানোর জন্য বা ওর কিছু ক্যারেক্টারিস্টিক্স বলার জন্য। সো এখানে হচ্ছে কি যে আমাদের যে রাইভালস এর পরে যে এক্সপ্লেনেশনটা আছে সেটা হচ্ছে কি যে এই রাইভালস কেই হচ্ছে ক্যারেক্টারাইজ করতেছে। সো রাইভালস এর কি হয়েছে, হু ওয়্যার ইন এ পিক ফর্ম এন্ড তারা পিক ফর্মে ছিল এবং তারা হচ্ছে যে কমপ্লেইন করছে প্রাইভেটলি অ্যাবাউট দ্য জাজিং, মানে ওরা জাজিং নিয়ে কমপ্লেইন করছে। তাহলে দেখো এখানে কিন্তু হালকা হালকা ক্লু পাচ্ছি যে এখানে কি হইতে পারে, হালকা হালকা ক্লু পাচ্ছি, এখনো ডিসিসিভ ক্লু না। নাকি পরাজিত করছে এই টাইপের কিছু একটা ভাই এখানে। হ্যাঁ, তো ফর এক্সাম্পল যে ওই মানে যে যাদের কনভিন্সিং ভিক্টরি হয়েছে, কনভিন্সিং ভিক্টরি মানে কি একদম ডিসাইসিভ ভিক্টরি, অল্প একটুর জন্য জিতে নাই, একদম মানে এমন জিতছে। ধরো ফর এক্সাম্পল এই যে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের খেলার আজকে যে অবস্থা, ঠিক আছে, যে এমন হারছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড খুবই কনভিন্সিং ভিক্টরি পাইছে। সো যারা পিক ফর্মে ছিল তাদের এগেইনস্টে এরকম কনভিন্সিং ভিক্টরি পাওয়াটা দ্যাটস মানে সারপ্রাইজিং ইন এ সেন্স, ঠিক আছে। এবং তারা যে এটাকে মেনে নিতে পারতেছে না সেটাও বোঝা যাচ্ছে যে তারা প্রাইভেটলি জাজিং সম্পর্কে কমপ্লেইন করছে। সো এখানে নিশ্চয়ই পজিটিভ কোনো ওয়ার্ড বসতেছে না, বা পজিটিভ ওয়ার্ড হয় আইদার সারপ্রাইজিং টাইপের কিছু হবে অথবা একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ কিছু আসবে যে ওদের ভিক্টরিটাকে ওরা কি চোখে দেখতেছে বা ওদের জন্য কিরকম ছিল, বুঝে গেছে? ওকে, সো এবার আমরা সেকেন্ড সেন্টেন্সটাতে আসি। দ্যাট দ্য পেয়ার ওন, কোন পেয়ার, এই স্কেটিং পেয়ার্স ওন হোয়েন দেয়ার রাইভাল ওয়ার ড্যাশ টু ইজ অলসো ইমপ্রেসিভ। দেখছো তার মানে এখানে আমরা তাহলে কি ক্লু পাই সেটা বলো। ওরা যখন জিতছে তখন তাদের রাইভালও কিছু একটা ছিল, টু, ঠিক আছে, ইজ অলসো ইমপ্রেসিভ, কি হইতে পারে? আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটা থেকে সরি ফার্স্ট ব্ল্যাঙ্ক থেকে সেকেন্ড ব্ল্যাঙ্কে ওয়ার্ড বসানোটা সহজ, কারণ এখানে ডিরেক্ট ক্লু পাওয়া যাচ্ছে। কারণ রাইভালসদের সম্পর্কে আমরা অলরেডি জানি তারা পিক ফর্মে ছিল এবং তারা হচ্ছে প্রাইভেটলি জাজিং এর কমপ্লেইনিং করছে, প্রাইভেটলি জাজিং এ। সো যখন ওই পেয়ারটা জিতছে তখন তাদের রাইভালরাও কি ছিল, সামথিং পিকে ছিল, এবং এই কারণে এটা ইমপ্রেসিভ যে ওরা কনভিন্সিং ভিক্টরি পাইছে। তাহলে আমাকে জাস্ট কাছাকাছি দুইটা ওয়ার্ড আমরা চিন্তা করতেছি। এক, ফার্স্ট ব্ল্যাঙ্কে আমরা চিন্তা করতেছি ইটস কাইন্ড অফ সারপ্রাইজিং অর ওই ওই রাইভালসদেরকে হচ্ছে যে সারপ্রাইজ করছে অথবা এই সামথিং লাইক দ্যাট, যে এরকম কিছু একটা করছে। আর সেকেন্ডটা হচ্ছে কি যে তারাও পিক ফর্মে ছিল, এই টাইপের কিছু। আমি এই ক্লুটা নিচ্ছি। এবার আসলে হচ্ছে কি যে আমরা মিলানোর চেষ্টা করি। তো ফার্স্ট সেন্টেন্সে কি বসবে? আনসারপ্রাইজিং, ইরিকসাম, গ্র্যাটিফাইং। ইরিকসাম মানে কি? I don't know, বিরক্ত or I don't know, kind of negative. হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ, এটা কাউকে বিরক্ত করে। আর গ্র্যাটিফাইং তো হচ্ছে গিয়ে যে একদম পজিটিভ ওয়ার্ড, যে গ্র্যাটিফাইং মানে হচ্ছে কারো প্রতি সন্তুষ্ট হওয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা, ওই টাইপের কিছু। আর আনসারপ্রাইজিং তো আমাদের যে ক্লু সারপ্রাইজিং সেটার এগেইনস্টে। সো তাদেরকে ইরিকসাম করছে, বিরক্ত করছে, এই কারণেই তারা প্রাইভেটলি জাজ করছে, মানে জাজিং কমপ্লেইন করছে। সো ইটস কাইন্ড অফ ইরিকসাম। এইবার হচ্ছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে মিলতেছে। সো আমরা প্রথমটাকে ইরিকসাম ধরলাম। আর সেকেন্ড সেন্টেন্সে কি বসতে পারে? যখন ওই পেয়ার জিতছে তখন তাদের রাইভালরাও কি ছিল, পিকে ছিল,
বা টপ টপ পজিশনে ছিল, সো আমার ওরকম কি বুঝায়? তারা কি নার্ভাস ছিল, ইনকনসিস্টেন্ট ছিল, নাকি টেরিফিক ছিল? সো অ্যান্সার হবে টেরিফিক। টেরিফিক শব্দটা দুই রকম ভাবে, পজিটিভ নেগেটিভ দুই ভাবে ইউজ হয়। টেরিফিক বলতে একদম খারাপও বোঝায়, আবার টেরিফিক বলতে ব্রিলিয়েন্ট টাইপেরও বোঝায়। ঠিক আছে, সো কাইন্ড অফ টেরিফিক মানে তোমার এটাকে কি বলবো, লুজিং দ্য ওয়ার্ড, মাঝে মাঝে এটা মানুষকে ইয়া করার জন্য, যেটা বলে ডাবল মিনিং ওয়ার্ড হিসেবে ইউজ করে, যে কারণ এটা যেহেতু ভালো খারাপ দুইটাকেই আগে বুঝায়, সো এই কাইন্ড অফ কখনো কখনো মানুষকে খোটা দেওয়ার জন্য হচ্ছে যে এই ওয়ার্ডটা ইউজ হয়। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি যে ইরিকসন এবং টেরিফিক। সো আমাদের যখন আমরা অ্যান্সারটা চুজ করে ফেলছি, তখন আমাদের যেটা করা উচিত যে ওই শব্দটা বসে পুরোটা একবার পড়া উচিত, তারপর দেখা উচিত যে ইজ ইট মেকিং সেন্স অর নট। সো লেটস সি, the figure skating pairs convincing victory last week, এই পর্যন্ত আমাদের সাবজেক্ট, was particularly irksome their rivals, ঠিক আছে, who were in peak form and complained privately about the judging. That the pair own their rivals were terrific too is also impressive. So it's making sense. So আমরা মুভ অন করতেছি নেক্সটটাতে। আচ্ছা, এটাতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সো আমরা নেক্সটটাতে যাচ্ছি। সো अगेन তোমাদেরকে আরেকবার একটু মনে করে দেই, ভার্বাল এর যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে গিয়ে যে টপিক ওয়াইজ পড়ানোর ইয়া নেই। এখানে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করে 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 এইটার সাথে এখানে যে ক্রিটিক্যাল রিজনিংটা ইউজ করা হয় বা অ্যানালজিটা যে আমাদেরকে ইউজ করতে হবে, কিভাবে আমরা অ্যানালজিটা ইউজ করব, কিভাবে শব্দটাকে ভাঙতেছি, সেন্টেন্সটাকে ভাঙতেছি, কিভাবে ক্লুটা খুঁজে বের করতেছি, কিভাবে অ্যান্সার করতেছি, এই প্রসেসটার সাথে অভ্যস্ত হওয়াটা ইম্পর্টেন্ট। তারপরে বাকিটা হচ্ছে কি যে তোমার ক্যাপাবিলিটি এবং তুমি কি পরিমাণ প্র্যাকটিস করতেছো সেটার উপর ডিপেন্ড করবে যে এখানে তোমার নাম্বার কেমন আসতেছে। ওকে, সো আমরা নেক্সট সেন্টেন্সে যাই। In his initial works, the playwright made physical diseases dash factor in the action. So again, আমরা প্রথমে কি করব, আমরা ভার্বের আগে সাবজেক্ট অবজেক্টকে আলাদা করে বোঝার চেষ্টা করব। In his initial works, এটা একটা এক্সট্রা অংশ সেন্টেন্সে, যে তার শুরুর দিকের কাজে। সো এটাকে আপাতত আমরা না চিন্তা করলেও পারবো, যদি না পরবর্তীতে এটা দরকার হয়। দ্য প্লে রাইট মানে যে নাটক লেখে, মেড, সো এখানে আমরা ভাব পেয়ে গেছি, ফিজিক্যাল ডিজিজ ড্যাশ ফ্যাক্টর ইন দ্য অ্যাকশন। অ্যাকশন মানে কি? এখানে অ্যাকশন বলতে কি বুঝেছে, কে বলতে পারবে? নাটক বা প্লে। এক্স্যাক্টলি। সো সে প্লে রাইট ফিজিক্যাল ডিজিজকে কোন একটা ফ্যাক্টর বানাচ্ছে তার নাটকের মধ্যে। তার মানে কি, ধরলাম যে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর বানাইছে, একদম ধরো হচ্ছে গিয়ে যে মূল ফ্যাক্টর বানাইছে বা মেইন ফ্যাক্টর, আমরা এখানে মেইন ধরলাম যে মেইন ফ্যাক্টর বানাইছে, অথবা মেইন ফ্যাক্টর না, একদম উল্টাটাও হইতে পারে। সেই ক্লুটা আমরা পরবর্তী সেন্টেন্সে পাবো, ঠিক আছে, কিন্তু ইন জেনারেল সেন্সে এটা মাথায় আসে, সেজন্য আমি এটা তোমাদের বললাম। আচ্ছা, সো আমরা এখানে খেয়াল করি, আমি এর আগের দিন তোমাদেরকে বলছিলাম যে সেমিক্লোন বা ক্লোনের পরে ক্লোনের ব্যবহারটা ইংলিশ সেন্টেন্স এমন ভাবে ইউজ হয় যে ক্লোন বা সেমিক্লোনের আগের যে সেন্টেন্সটা থাকে, ওই সেন্টেন্সে যে অর্থ মিনিং করে সেই সিমিলার টাইপের অর্থ মিনিং করে তারপরের সেন্টেন্সে। সো আমরা এখানে যেমন বুঝলাম যে প্লে রাইট নাট্য লেখক যে সে ফিজিক্যাল ডিজিজকে কোন একটা ফ্যাক্টর বানাচ্ছে তার নাটকে, আইদার মেইন ফ্যাক্টর বানাচ্ছে অথবা একদমই আনইম্পর্টেন্ট ফ্যাক্টর বানাচ্ছে, যেটাই হবে না কেন সেটা আমরা পরের সেন্টেন্সে বুঝবো, কারণ এই সেমিক্লোন দিয়ে একই টাইপের মিনিংটা বুঝাবে, যেটা আমরা বুঝতে পারছি। তার মানে কি, আমার কোনো শিফট হচ্ছে না, সেম ওয়েতে আমার সেন্টেন্সটা যাচ্ছে। আচ্ছা, ফ্রম দিস ইজ আর্লি ক্রিটিক্স ইনফার্ড
সো ক্রিটিক্স কারা? ক্রিটিক্স হচ্ছে গিয়ে যে ওই যে প্লে রাইট যে নাটক লিখতেছে বা সাহিত্যের ক্রিটিক হচ্ছে গিয়ে তারা যারা ওই সাহিত্যকে নিয়ে সমালোচনা করে। সমালোচনা ভালো খারাপ দিক অর্থই হতে পারে, মানে বাট ও হচ্ছে কি যে পুঙ্খানুপুঙ্খ জাজ করে এবং ওটার মতামত নিজেদের মতামত দেয়। সো ওই প্লে রাইটের আর্লি ক্রিটিক্সরা হচ্ছে কি যে ইনফার্ট করছে। ইনফার্ট শব্দটার অর্থ হচ্ছে তথ্য প্রমাণাদির ভিত্তিতে অনুমান করে নেওয়া। মানে একদম প্রপারলি তুমি জানো না, বাট তোমার যে তথ্য প্রমাণ আছে সেটা একদিকে ইঙ্গিত দিচ্ছে। সো এটা হচ্ছে কি ইনফার্ট হওয়া, যে হ্যাঁ আমার আশেপাশে যে যা আছে সেখান থেকেই হচ্ছে কি যে আমি বুঝে নিতে পারতেছি যে ও মানে কি হচ্ছে বা কি করতেছে। ফর এক্সাম্পল, ধরো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে, এখন কে তোমার কাছের আর কে তোমার দূরের ফ্রেন্ড, বা কে তোমার হচ্ছে কি আসলেই ফ্রেন্ড, কে আসলে ফ্রেন্ড হওয়ার ভান করতেছে, এটা তুমি কিভাবে বুঝছো? কেউ কি মুখ দিয়ে বলে যে আমি তোমার আসল ফ্রেন্ড, বা কেউ কি মুখ দিয়ে বলে যে আমি খালি তোমার সুখের এই সময় বলবো? এই জিনিসটা তো কেউ বলবে না। তুমি মানুষের আচার আচরণ, তার প্রতি তোমার প্রতি তার ব্যবহার এবং তোমার প্রয়োজনের সময় তাকে পাচ্ছ কি পাচ্ছ না সেটা দিয়েই তুমি ইনফার্ট করে নাও যে তোমার সে তোমার কেমন ফ্রেন্ড। সো ইনফার্ট জিনিসটা হচ্ছে কি যে বুঝে নেওয়া, প্রমাণিতের ভিত্তিতে বুঝে নেওয়া। তো তার আর্লি ক্রিটিক্সরা হচ্ছে কি ইনফার্ট করে নিছে যে হি হ্যাড এ প্রিডিলেকশন। প্রিডিলেকশন মানে কি? এটা একটা জিআরই ওয়ার্ড, তোমাদের এতদিন পড়ে ফেলার কথা। স্ট্রং লাইকিং, পক্ষপাত। পক্ষপাত আসে মানে মানে অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে কি যে স্ট্রং লাইকিং, যে খুবই লাইক। তো খুব লাইক থাকলে পক্ষপাত আসতে পারে, সেটা পরে ব্যাপার। সো তুমিও এখানে হচ্ছে প্রিডিক্ট কি বলে ইনফার্ট করে দিচ্ছ, ঠিক আছে? যাই হোক, তো হি হ্যাড এ প্রিডিলেকশন অফ ফর ফোকাসিং অন ড্যাশ সাবজেক্ট ম্যাটার। কোন একটা সাবজেক্ট ম্যাটারের প্রতি তার প্রিডিলেকশন আছে। আচ্ছা, কেউ কি বলতে পারবা কোন ধরনের সাবজেক্ট ম্যাটারের প্রতি মানে আর্লি ক্রিটিক্সরা ইনফার্ট করে নিচ্ছে যে তার প্রিডিলেকশন আছে কোন একটা সাবজেক্ট ম্যাটারের উপরে? কোন ধরনের সাবজেক্ট ম্যাটারের উপরে হতে পারে তার প্রিডিলেকশন আছে? সেন্টেন্স থেকে কি ক্লু পাইলাম? ফিজিক্যাল ডিজিজের উপরে। হ্যাঁ, ডিজিজ টাইপের উপরে তার প্রিডিলেকশন আছে। সো আমার এখানে সামথিং ডিজিজের সাথে রিলেটেড বসবে, এবং এখানে তাহলে আমরা কি যেহেতু প্রিডিলেকশন আছে তার মানে এখানে কি একটা মেইন ফ্যাক্টর বানায় ফেলছে তার নাটকে। সো আমরা দুটা ক্লু পাইলাম, একটা হচ্ছে কি যে মেইন, আর একটা হচ্ছে কি যে ডিজিজ। আচ্ছা, এইভাবে হচ্ছে কি আমাকে ক্লুটা বের করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারটাকে ভাঙতে হবে। আচ্ছা, সো এই জিনিসটা আমাদের করতে হবে। সো আমরা আসলে এবার আমার সেন্টেন্সের সাথে মিশে কোন কোন শব্দটা হচ্ছে গিয়ে যে মেইনের সাথে, মেইন ওয়ার্ডটার সাথে আমাদের যে গেস ওয়ার্ড মেইন, এটার সাথে মিলে। পিভটাল অবশ্যই মিলতেছে, নন এক্সিস্টেন্স মিলতেছে না, অবস্কিউরও মিলতেছে না। নন এক্সিস্টেন্স তো নাই, অবস্কিউর মানে কি? ঢেকে ফেলা, অস্পষ্ট করা। হ্যাঁ, সো পিভটাল হচ্ছে কি যে আমার ফার্স্ট অ্যানসার। আর সেকেন্ড হচ্ছে কি যে রিকন্ডাইট মানে কি? হার্ড, বোধগম্য অনেক কঠিন। হ্যাঁ, রিকন্ডাইট মানে হচ্ছে কি যেটাকে সহজে ভাঙা যায় না, সহজ করা যায় না, বোধগম্য করা যায় না। সো সেটা হচ্ছে কি যে রিকন্ডাইট। সো রিকন্ডাইট তো হবে না, আনকমপ্লিকেটেড হবে না। মরবিড মানে কি? এখানে মরবিড হবে। মরবিড মানে কি? রোগ সংক্রান্ত, মারা যাওয়া। মরবিড মানে হচ্ছে গিয়ে যে অস্বাস্থ্যকর টাইপ, মানে রোগ সংক্রান্ত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মেইন ভাবটা আসতেছে না। মরবিডের মিনিংটা হচ্ছে কি? আছে দাঁড়াও, আমি তোমাদের এখানে অ্যাকচুয়ালি দেখাই। আচ্ছা, ইদানিং কেন আমার এখানে কোনো একটা প্রবলেম আছে। যে না ভাইয়া, রোগাক্রান্ত এরকমও বোঝায়, মানে রিলেটেড রোগাক্রান্ত। টু ডিজিজ। মরবিডটা আরেকটু ডিটেইলস তোমাদেরকে আমি বলতে যাচ্ছিলাম। আচ্ছা, দাঁড়াও, আনহেলদি, আমরা ইউজ করি রোগ হিসাবে। কোমরবিডিটি মানে হচ্ছে অন্য অন্য রোগ থাকা, যাতে মানুষ মানে আমি ভাবটা বুঝি, কিন্তু ভাবটা হচ্ছে গিয়ে যে আমার বুঝতে কষ্ট হচ্ছে। রোগ সংক্রান্তই characterized by abnormal and unhealthy interest in disturbing an unpleasant subject। ঠিক আছে, স্পেশালি মানে মরবিডটা মোর ডিজিজের সাথে রিলেটেড, বাট মোর লাইক ডেথ।
মানে হচ্ছে কি যে এমন ডিজিজ বা এমন আচ্ছা আবার নেটটা হচ্ছে আবার ট্যাব থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, একটু ওয়েট করো। ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, সো যেটা আমি বলতেছি যে 6 নাম্বার কোশ্চেনটা সেটা সবাই তোমরা নিজেরা প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করার পরে আমি 5 মিনিট তোমাদেরকে সময় দিচ্ছি। তোমরা হচ্ছে আইডিয়ালি প্রত্যেকটা সেন্টেন্স টেক্সট কম্প্রিহেনশনে হাইয়েস্ট মানে 20 গুলোতে আহ, এক 1.5 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে সময় নেওয়া উচিত, পারলে আরো কম। সো কিন্তু ওইটা এখন তোমাদের চিন্তা করতে হবে না, এটা পরবর্তীতে তোমার প্র্যাকটিসের ব্যাপার। এখন যেহেতু তোমরা একদম শুরুতে শিখতেছো, তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। তোমরা এই সেন্টেন্সটা হচ্ছে যে অ্যান্সার করার চেষ্টা করো 5 মিনিটের মধ্যে। ঠিক আছে, নিজেরা নিজেরা করো, তারপর আমি জিজ্ঞেস করবো যে কে কি মানে পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও।
ওকে, সো আমি দেখতেছি তোমরা চ্যাট বক্সে অনেকে অ্যান্সার করছো এবং খুব ভালো কথা যে বেশিরভাগই অ্যান্সার ঠিক আছে। সো লেটস সি। আরেকটা, আচ্ছা, এটা শুরু করার আগে আমি তোমাদেরকে যেটা বলতেছি যে তোমরা এখানে অনেকগুলো মানুষ আছো এবং দেখা যাচ্ছে যে কেউ কেউ খুব ভালো রেসপন্স করতে পারতেছো এবং হয়তো নিজে নিজে অনেকে দেখতেছো হচ্ছে কি যে হয়তো ক্লাসে তোমার কাছে কঠিন লাগতেছে, আমি ভেঙে বলার পরেও হয়তো দেখতে হইতে পারে যে কয়েকজন বুঝতে পারতেছো না, আবার হচ্ছে যে দেখা যাচ্ছে যে অন্যরা খুব ভালো পারতেছে তুমি পারতেছো না, বা ওদের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছো না, এইরকম হইতে পারে। সো ইট ডিপেন্ডস অন মানে হচ্ছে যে কে কোন লেভেলে আছে, কার ইংলিশ বোঝার ক্যাপাবিলিটি কিরকম, কার ক্রিটিক্যাল রিজনিং কিরকম, সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে আসলে হয়তো কিছু নাই, এই জন্যই আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম। কারণ হচ্ছে গিয়ে জিআরই এর স্কোর সবার সেম আসবে না, জিআরই স্কোর সবার সেম দরকারও নাই। আবার কোন কোন ডিপার্টমেন্টে হয়তো ভার্বালের স্কোরটা বেশি দরকার, কোন কোন সেক্টরে হয়তো ম্যাথের স্কোরটা বেশি থাকা দরকার। সো এটা ডিপেন্ড করে। এবং বললাম যে কিছু কিছু সাবজেক্ট আছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এখানে হচ্ছে গিয়ে যে 290 প্লাস জিআরই স্কোর থাকলে হচ্ছে যে মানুষ বাইরে পড়তে যেতে পারছে। সো কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না। এবং কেউ কেউ যারা পিছনেও মনে করতেছো নিজেরা পিছিয়ে আসো, তারা মানে তোমাদের চেষ্টা এবং এটা কি বলে পারসিভিয়ারেন্স এর কারণে হচ্ছে কি যে তোমাদের স্কোরটা আস্তে আস্তে সামনে বাড়বে। সো লেগে থাকাটা ইম্পর্টেন্ট, হাল ছেড়ে না দিয়ে লেগে থাকাটা ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে কি যে তোমাদেরকে আমি বলতে যাচ্ছিলাম। সো এখন আসলে হচ্ছে সেন্টেন্সটা আমরা ভাঙার চেষ্টা করি। সো উই হ্যাভ ইয়েট টু ড্যাশ দ্য অ্যাসেসমেন্ট অফ কানাডাস বায়োডাইভার্সিটি। সো দেখা যাচ্ছে ইয়েট টু মানে এখনো কোনো কিছু শেষ হয়নি আর কি, বা এখনো, বা ইয়েট টু সামথিং মানে এখনো, ইয়েট মানে হচ্ছে কি যে এখনো পৌঁছায় নাই কোনো কিছুতে। সো আমাদের বায়োডাইভার্সিটির অ্যাসেসমেন্টটা এখনো হয়তো ফর এক্সাম্পল বাকি আছে, ঠিক আছে। সো ইয়েট টু তোমরা বলতেছো কমপ্লিট, সো কমপ্লিট হওয়ার ক্ষেত্রে হচ্ছে কি যে এখনো বাকি আছে। মোস্ট অফ দা ভার্টিভারেট হ্যাভ বিন অ্যাসেসড, তার মানে এক টাইপের বায়োডাইভার্সিটির এক টাইপের টাইপস হচ্ছে কি যে আমাদের অ্যাসেস হয়ে গেছে। বাট তার মানে যে অংশটা হয়নি সেই অংশটা কথা বলতেছে। আওয়ার চ্যালেঞ্জ উইল বি দ্য অ্যাসেসমেন্ট অফ ইনভার্টেব্রেট এন্ড প্ল্যান্টস, ঠিক আছে। সো এই টাইপের ইয়াগুলাকে হচ্ছে গিয়ে যে অ্যাসেসমেন্ট করাটা চ্যালেঞ্জ হবে। তো তার মানে আমাদেরকে আরেকটু, আমি তাহলে বুঝিয়ে গেলাম যে এখানে আমাদের কমপ্লিট হবে, অ্যান্সারটা কমপ্লিট টাইপের কিছু হবে, কারণ আমাদের ইয়েট টু কমপ্লিট। দিস টাস্ক ইজ ড্যাশ নট অনলি বিকজ অফ হাই নাম্বার অফ স্পিসিস, আমরা আগেই বলছি যে এটা চ্যালেঞ্জ, এবং তার মানে এখানে চ্যালেঞ্জ টাইপের কিছু একটা বসতে যাচ্ছে, এবং কেন চ্যালেঞ্জ সেটাই এক্সপ্লেন করছে। নট অনলি বিকজ অফ হাই নাম্বার অফ স্পিসিস বাট অলসো বিকজ অফ দ্য ডাইভার্সিটি, ইচ স্পিসিস রিকারিং এ ডিফারেন্ট অ্যাপ্রোচ। ওদের অ্যাপ্রোচ যেইভাবে অ্যাসেসমেন্ট করতে হবে, ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্রোচ নিয়ে হচ্ছে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা হচ্ছে কি যে চ্যালেঞ্জের কারণ, তার মানে হচ্ছে কি যে এটা চ্যালেঞ্জিং হবে, ঠিক আছে, সামথিং। সো কমপ্লিট এবং চ্যালেঞ্জিং, এটার সাথে কোনটা মিলে আবার? আচ্ছা, ইয়েট টু ইনিশিয়েট হচ্ছে না, কমপ্লিট আমরা পেয়ে গেছি। সো তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কমপ্লিট আমরা পেয়ে গেছি, লিমিট বার। সো ইয়েট টু কমপ্লিট এটাই বসছে ডাইরেক্ট। সেকেন্ডটা হচ্ছে দ্য টাস্ক ইজ রিপিটিয়াস বাট ডাবল, মানে পুনরায় করতে হবে, এই টাইপের আন্ডারস্ট্যান্ডিং আমরা পাইনি। সো এটা আমাদের অ্যান্সার না। ট্রিভিয়াল মানে হচ্ছে গিয়ে যে খুবই নগণ্য, তার মানে টাস্কটা তো অবশ্যই নগণ্য না। ডন্টিং, ডন্টিং অ্যান্সার কি, মানে ও অর্থ কি? হার্ড, অনেক কঠিন করা। হ্যাঁ, ডন্টিং এমন টাইপের হার্ড যেটাতে ভয় লাগে, ঠিক আছে, খুবই ভীতিকর আর কি। তো একটা টাস্ক খুবই ডন্টিং, ধরো ফর এক্সাম্পল মোস্ট অফ আস ভার্বাল সেকশনটা আমাদের ছিল ডন্টিং টাইপের। সো আমাদের অ্যান্সার হচ্ছে কমপ্লিট এবং ডন্টিং, ঠিক আছে। আসো আমরা একটু হার্ডে যাই, আমরা ট্রিপল ব্ল্যাঙ্ক কোশ্চেনে যাই। সো ইন জেনারেলে আমাদের প্রত্যেকটা সেকশনে আমাদের 6টা, ইন জেনারেলে একটা কম 5টা বা 7টা হইতে পারে, বাট ইন জেনারেলে 6টা থাকে। 6টা টেক্সট কম্প্রিহেনশন থাকে, তার মধ্যে 2টা থাকে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, 2টা থাকে ডাবল ব্ল্যাঙ্ক, 2টা থাকে ট্রিপল ব্ল্যাঙ্ক। আমি জেনারেল স্ট্রাকচারের কথা বলতেছি, মাঝে মাঝে একটা দুটো কম বেশি হইতেই পারে,
বাট ইন জেনারেল জেনে রাখো যে দুইটা সিঙ্গেল, দুইটা ডাবল, দুইটা ট্রিপল টেক্সট কম্বিনেশন আসে আর কি। আচ্ছা, এখানে একটা আরেকটা স্ট্র্যাটেজির কথা বলি, যে যাদের টার্গেট ভার্বালে খুব ভালো বেশি স্কোর উঠার দরকার নেই, আমার 150 হলেই হবে, এরকম যাদের টার্গেট থাকে বা ওইরকম হয়তো তোমরা মানে দেখছো যে না আমার স্কোর আসলে 160 প্লাস আসবে না, সো ওই ক্ষেত্রে তোমাদের কিছু স্ট্র্যাটেজি আছে, যেমন তখন হচ্ছে যে আমরা ট্রিপল ব্ল্যাঙ্কটা হচ্ছে যে আন্দাজে দাগায় যাই, এটা করতে যাই না, কারণ এখানে তিনটা অ্যান্সার করতে যে সময় লাগবে, তারপরও হচ্ছে কি ভুল হওয়ার এখানে কোনো পার্সিয়াল মার্কিং নাই জিআরিতে, যে তুমি দুইটা ভালো পারছো একটা পারো নাই, এই কারণে তুমি পার্সিয়াল মার্কিং হবে না, একটা ভুল হইলেও যা, তিনটা হইলেও তা একটা কোশ্চেনে, ঠিক আছে? সো এখানে সময় নষ্ট না করে আমরা অন্য কোশ্চেন যেগুলো থেকে যে ইজিলি করা সম্ভব এটা থেকে সেখানে ফোকাস করি। সো যাদের 160 প্লাস স্কোর আসবে না, আগে থেকে বুঝে যাবা যে কার কি অবস্থান হবে, মক টেস্ট তো দিবাই, তো তখন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে পরীক্ষায় এটা করতে যে সময় নষ্ট করবা না, অথবা এটা করলেও সবার লাস্টে করার চেষ্টা করবা, সব অ্যান্সার করার পরে তারপর এখানে আসবা, যাতে সময়টা বেশি নষ্ট না হয়। আচ্ছা, এবার আসলে হচ্ছে যে আমরা প্র্যাকটিসে যাই। সো আমরা আগে অপশন গুলো অফ করি। আচ্ছা, সো আমি অ্যাগেইন তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। এটা হয়তো একটু হার্ড মনে হতে পারে যেহেতু তিনটা ব্ল্যাঙ্ক, তারপর চেষ্টা করে দেখি আমি 5 মিনিট অবধি।
আচ্ছা, সো আমরা আসি তোমাদের এখানে। আমি অনেকটা অ্যান্সার দেখতেছি। সো আসো হচ্ছে কি যে আমরা চেষ্টা করি যে এটাকে ভেঙে ভেঙে বোঝার জন্য কি হচ্ছে। সো আমার সাবজেক্টটা কি? এটা আমার ভার্ব। তো ভার্বের আগ পর্যন্ত আমার সাবজেক্ট। তো সাবজেক্টটা আগে বোঝার চেষ্টা করি, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে সহজ হয়। দ্য কোম্পানিজ এফোর্ট টু ইমপ্রুভ সেফটি। সো দেখো কোম্পানিটা হচ্ছে কি যে সেফটিটাকে ইমপ্রুভ করার জন্য কাজ করতেছে। সো তাদের এফোর্টটা ওয়্যার কি ছিল? অ্যাপারেন্টলি। অ্যাপারেন্টলি শব্দটার মানে হচ্ছে কি যে আপাত দৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সামথিং, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সামথিং। তো এখানে ইফেক্টিভ হইতে পারে অথবা হচ্ছে গিয়ে যে আনইফেক্টিভ হইতে পারে। ঠিক আছে, মানে পজিটিভ ওয়ার্ড হইতে পারে, নেগেটিভ ওয়ার্ড হইতে পারে। সো ক্লুটা আমাদের আরেকটু সামনে পড়লে বোঝা যাবে। অ্যাট লিস্ট কে মিউট করো, আনমিউট করছো, মিউট করো। আচ্ছা, অ্যাট লিস্ট অ্যাকর্ডিং টু দ্য কোম্পানিজ ওন ডাটা। ঠিক আছে, হুইচ শোড দ্যাট, তো কোম্পানির ডাটা। সো আবার দেখো নাউনের পরে কমা আসছে, তারপরে হুইচ দিয়ে আসতেছে, তার মানে এই হুইচটা এই ডাটাকে ইন্ডিকেট করতেছে। তো ডাটাটা কি বলতেছে বা কি শো করতেছে? দ্যাট দ্য ইনসিডেন্টস উইথ দ্য পোটেনশিয়াল টু কজ এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট ডিক্লাইন সিগনিফিকেন্টলি। সো যেহেতু সিরিয়াস অ্যাক্সিডেন্ট ডিক্লাইন সিগনিফিকেন্টলি, তো তার মানে হচ্ছে কি ইমপ্রুভ, তাদের এফোর্ট টু ইমপ্রুভ সেফটি অ্যাপারেন্টলি ইফেক্টিভ। সো ইফেক্টিভ হইছে এটা মনে হচ্ছে, কারণ কি? কারণ সিরিয়াস অ্যাক্সিডেন্ট হচ্ছে কি যে সিগনিফিকেন্টলি ডিক্লাইন করছে, তাদের স্ট্যাটিস্টিক্স শো করতেছে। সো তার মানে ড্যাশ ইনসিডেন্টস মান বলতে কি বোঝাচ্ছে? কিরকম ইনসিডেন্ট? বাজে ইনসিডেন্ট হবে অবশ্যই, এখানে আমার নেগেটিভ ওয়ার্ড আসবে যে বাজে ধরনের ইনসিডেন্ট উইথ দ্য পোটেনশিয়াল টু কজ অ্যাক্সিডেন্ট ডিক্লাইন সিগনিফিকেন্টলি। সো হচ্ছে কি যে একটা বাজে ইনসিডেন্ট হওয়ার বা বাজে অ্যাক্সিডেন্ট হওয়ার ইয়াটা হচ্ছে কি যে এটা হচ্ছে নাম পটেনশিয়াল যিনি বাজে ইয়াটা কমছে, এটা ডাটা অ্যাটলিস্ট শো করতেছে যে বাজে বাজে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হচ্ছে যে ডিক্লাইন করছে সিগনিফিকেন্টলি। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসছি। সো এখানে দেখো, এখানে একটা ইন্টারেস্টিং ওয়ার্ড ইউজ করতেছে নেভারদালেস। এগুলো হচ্ছে সেন্টেন্স শিফটার, সেন্টেন্সটাকে শিফট করে। সো নেভারদালেস, অলদো, দো, ইভেন দো, তারপরে কি নানদালেস, এই শব্দগুলো হচ্ছে কি যে সেন্টেন্স শিফট করে। তো এতক্ষণ যে বলছে না নেভারদালেস, যদিও, যদিও তার মানে এখন যে সেন্টেন্সটা আসবে সেই সেন্টেন্সটা আগের সেন্টেন্সটার উল্টা হবে। তো এতক্ষণ আমরা কি দেখেছি? ভালো ভালো ভালো, অ্যাক্সিডেন্ট ভালো কমে যাচ্ছে, সেফটি মেজারমেন্ট হয়তো ভালো লাগতেছে, এবং এখানে দেখো অ্যাপারেন্টলি। সো এটা আগে ইন্ডিকেট করছিল যে এটা এই সেন্টেন্সটা হচ্ছে কি যে শিফট হবে, আগেই বুঝে যাচ্ছিল। আচ্ছা, নেভারদালেস ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্টস, ওরা আগে করতেছে দা স্ট্যাটিস্টিক্স, মানে ডাটা, দা স্ট্যাটিস্টিক্স আর ড্যাশ। সো মেবি রং, ফর এক্সাম্পল, কারণ ওরা বলতেছে যে স্ট্যাটিস্টিক্সে দেখাচ্ছে যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে যে কমতেছে সিগনিফিকেন্ট আকারে। সো তার মানে ওরা বলতেছে হচ্ছে উল্টা, যেহেতু কথাটা উল্টে যাচ্ছে, সো তারা বলতেছে স্ট্যাটিস্টিক্স হচ্ছে কি যে রং। সো পরবর্তী সেন্টেন্সটা না পড়লে হচ্ছে কি যে আমি আসলে অ্যান্সার করে ফেলতে পারতেছি। সো আমি যদি খুব দ্রুত আসতে থাকি পরীক্ষার হলে, তাহলে হচ্ছে যে আমি পরবর্তী সেন্টেন্স পড়ে সময় নষ্ট করবো না, অ্যাটলিস্ট এখন না, সব কোশ্চেন শেষ করার পরে হচ্ছে যে হয়তো আমি দেখবো যে আমার অ্যান্সার ঠিক আছে কিনা। তারপরে এখন তোমাদের জন্য পড়ে দিচ্ছি আমি। দিস অ্যানালিস্ট মেইনটেইন, মেইনটেইন শব্দটার মানে কি? জেরি ওয়ার্ডে মেইনটেইন, আমরা জানি যে মেইনটেইন করা বা মেইনটেইন করা শব্দ যেটা আমরা জানি, সেটার আরেকটা সেকেন্ড মিনিং আছে যেটা জেরিতে তোমরা এতদিন শিখে ফেলার কথা। মেইনটেইন মানে হচ্ছে কি যে স্টেট, টু অ্যাসার্ট, টু স্টেট, টু ওপাইন, মানে কোনো কিছু স্টেট করা বা কোনো কিছু বলা। সো দিস অ্যানালিস্ট মেইনটেইন দ্যাট the company was consistently underestimated both the probability and the likely effects of accident in the sensitive and poorly understood environment in which the company is operating. So কোম্পানিটা অলরেডি হচ্ছে গেছে ওই ওই ধরনের বাজে এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে অপারেট করতেছে। সো এই জিনিসটাকে ইয়া করছে। সো আমি এই জিনিসটা নিয়ে খুব বেশি সময় নষ্ট করলাম না, কারণ আমি দেখতেছি যে এটাকে এত ডিটেলস ভাঙার দরকার নেই, কারণ আমি যে অ্যান্সারটা পাইছি সেটার সাথে যাচ্ছে প্রপারলি। সো আমি সময় নষ্ট করতেছি না এখানে। সো দেখো ফার্স্টে আমরা কি বলছি? অ্যাপারেন্টলি সাকসেসফুল বা ইফেক্টিভ কোন কিছু। তো এখানে কি দেখাচ্ছে? ইনোভেটিভ, ফ্রাস্ট্রেটেড হবে না, আমার হচ্ছে সাকসেসফুল। এখানে আমার অ্যান্সার হচ্ছে দেখা যাচ্ছে আমার ইয়ার সাথে মিলতেছে। আচ্ছা,
সেকেন্ড ব্ল্যাঙ্কে আমরা বলতেছিলাম কি বাজে ইনসিডেন্ট, বাট এখানে দেখা যাচ্ছে যে এখানে বাজে ওয়ার্ড কোনোটাই নাই। সো তারপরে তাহলে এখানে আমরা দেখবো কি হচ্ছে গিয়ে, যেহেতু ডিক্লাইন সিগনিফিকেন্টলি, সো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে যাচ্ছে। the frequency of incident declines significantly. সো এখন দেখা যাচ্ছে যে মাঝে মাঝে দেখা যাবে যে আমার ওয়ার্ডের সাথেও নাও মিলতে পারে, ডাজন্ট ম্যাটার, আমার ভাবটা বোঝাটা ইম্পর্টেন্ট। ইম্পেডিমেন্ট মানে কি? বাধা। হ্যাঁ, সো এখানে বাধাটাও হবে না, অ্যাটেনশনও হবে না। সো আমার অ্যান্সার হচ্ছে কি যে ফ্রিকোয়েন্সি। সো ফার সাকসেসফুল, ফ্রিকোয়েন্সি অফ। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে ঘুরে যাবে। তো স্ট্যাটিস্টিক্স আর ইনকমপ্লিট বা রং বা সামথিং রং টাইপের হবে। সো ডিসেপটিভ হইতে পারে, যেটা রং এর কাছাকাছি, যে ধোকা দিচ্ছে। টেস্টেবল না, কনসিস্টেন্টও না। সো একমাত্র নেগেটিভ ওয়ার্ড হচ্ছে ডিসেপটিভ। সো ইট ওয়াজ ইজি, সাকসেসফুল, ফ্রিকোয়েন্সি অফ ডিসেপটিভ। দেখি আর কয়টা আছে। ওকে, দুইটা আছে। সো লেটস প্র্যাকটিস अगेन। আমি 5 মিনিট আবার অফ যাচ্ছি। 8 নাম্বারটা প্র্যাকটিস করার চেষ্টা করব। ভার্বালের ক্লাসটা এরকম যে প্র্যাকটিস করতে হবে, খালি প্র্যাকটিসের উপরে। আর প্র্যাকটিস করতে করতে সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখানোর চেষ্টা করতেছি, সেটা বোঝার চেষ্টা করছি সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন। সামনে হয়তো হার্ড আমরা প্র্যাকটিস গুলো করাবো, কি বলে অ্যাডভান্স ক্লাসে। আমরা এখানে হার্ড কোশ্চেন গুলো করে সময় নষ্ট করবো না। আমরা অ্যাডভান্স কোর্সের সময় হচ্ছে হার্ড কোশ্চেন গুলো করবো, তখন হয়তো আরো অনেকগুলো প্যাটার্ন চোখে পড়বে। তো এখানে ভার্বালের প্র্যাকটিসটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এবার হচ্ছে করার চেষ্টা করি, সেন্টেন্সটা পড়ার চেষ্টা করি। সো সেন্টেন্সটা একটু ডিফিকাল্ট আগেরগুলো থেকে, কারণ সেন্টেন্সটা একটু কমপ্লেক্স হয়েছে। যেমন ধরো হচ্ছে প্রথম সেন্টেন্সটা এত বড় এবং ফ্রেজের উপরে ফ্রেজ, তার উপরে ফ্রেজ এভাবে আসছে। সো হয়তো কারো কারো কাছে এটা কঠিন লাগতে খুবই স্বাভাবিক। বাট এই যে তোমাদেরকে আগেও বলছি, এখনো আবার বলতেছি,
ইয়ার ক্ষেত্রে কি থেকে বলে ভার্বালের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিডিং এর প্র্যাকটিস, মানে প্যাসেজ রিডিং এর সাথে অভ্যস্ত হওয়া, নিয়মিত রিডিং করা। তাহলে হচ্ছে কি যে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে কি ইজি হয়ে আসবে, তোমার টাইমিংটা বাড়বে, ক্রিটিক্যাল রিজনিং পাওয়ারটাও বাড়বে আস্তে আস্তে। সো আশা করি যে তোমরা এখনো রিড থিওরিটা হচ্ছে যে কন্টিনিউ করতেছো। আচ্ছা, সো আসো এবার দেখি কি বলছে। Researchers trying to make it possible to trace counterfeit. Counterfeit মানে হচ্ছে জাল, জাল ডকুমেন্ট টু দ্য প্রিন্টার। সো আমরা এই পর্যন্ত আসি, ঠিক আছে। রিসার্চাররা কি চেষ্টা করতেছে, এটা চেষ্টা করতেছে যে জাল ডকুমেন্টটাকে ট্রেস করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে টু সিম্পল ইয়াতে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপরে ওইটাকে আরো ভাঙতে, আরো অ্যাড করতেছে ইনফরমেশন টু দ্য প্রিন্টার দ্যাট প্রোডিউস দেম, মানে যে প্রিন্টারটা হচ্ছে সেই জাল ডকুমেন্টটা প্রোডিউস করছে, সেই প্রিন্টারটা সামথিং কিছু একটা প্রোডিউসার, সামথিং কিছু একটা, দ্য কিছু একটা কি একটা, এটা পরে দেখা যাবে। The fact that the rotating drums and mirror inside laser printer are imperfect devices that leave unique pattern of bending in their output. তার মানে প্রিন্টারের মধ্যে যে লেজার প্রিন্টার বা যে ডিভাইস গুলো আছে সেগুলা কিছুটা ইমপারফেক্ট, এই কারণে প্রত্যেকটারই হয়তো ধরো ফর এক্সাম্পল ইউনিক একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, ঠিক আছে। যে ধরো ফর এক্সাম্পল তোমাদের টাইপরাইটারের সাথে হয়তো এখন আর তোমরা হয়তো পরিচিত হও নাই, আমাদের সময় তো টাইপরাইটার আমরা দেখছিলাম ছোটবেলায়। তো টাইপরাইটার দেখা যাচ্ছে হচ্ছে কি যে কোথাও একটা ও অথবা পি, কোনো টাইপরাইটারে একটু গাঢ় হয়, কোনো টাইপরাইটারে হয়তো একটু হালকা হয়। এগুলো হচ্ছে টাইপরাইটারে টাইপ করতে করতে বা ইয়াতে হচ্ছে কি এই ইমপারফেক্টনেসটা তৈরি হয়। সো প্রতিটা ফিচারে হয়তো হচ্ছে কি যে ওই প্রবলেমটা ক্রিয়েট হতে পারে। সো কিছু একটা ইউনিক প্যাটার্ন হচ্ছে কিছু ছেড়ে যায়। সো ওই ইউনিক প্যাটার্নটা দিয়ে ওরা চেষ্টা করতেছে এই জিনিসটা হচ্ছে কি যে জাল কি জাল না, ঠিক আছে। সো ওই তাহলে আমরা কি প্রথমটা পাইলাম, টু ট্রেস কাউন্টারফিট ডকুমেন্ট টু দ্য প্রিন্টার দ্যাট প্রোডিউস দেম আর ড্যাশ দ্য ফ্যাক্ট। সো ওই ফ্যাক্টটাকে কাইন্ড অফ এক্সপোজ করতেছে বা শো করতেছে, ঠিক আছে, ওই প্রিন্টারটা, ঠিক আছে। আচ্ছা, সামথিং লাইক দ্যাট। সো আমরা ওটার সাথে বসলে বুঝতে পারবো। Although these patterns are dash to the naked eye, এটা খুব সহজে বোঝা যাচ্ছে, যেটা নেকেড আইতে দেখা যায় না সাধারণত, এরকম কিছু হবে। তো ওই প্যাটার্নটা নেকেড আইতে দেখা যায় না, সো এখানে হচ্ছে যে দেখা যায় না, এটা কিছু হবে। দে ক্যান বি ড্যাশ এন্ড অ্যানালাইজড। এখানে একটা স্ট্রাকচারটা ফলো করো, এন্ড এর আগে যা হয় সিমিলার জিনিস এর পরেও হয়, ঠিক আছে। সো দেখা যাচ্ছে এখানে অ্যানালাইজড আছে, তো এখানে অ্যানালাইজ রিলেটেড কিছু একটা হবে, ঠিক আছে। বাই কম্পিউটার প্রোগ্রাম দ্যাট দ্য রিসার্চার হ্যাভ স্পেন্ট পাস্ট ইয়ার ডিভাইসে। সো পাস্ট ইয়ারে এটা চেষ্টা করে রিসার্চাররা এমন একটা কম্পিউটার প্রোগ্রাম বের করছে যেটা নেকেড আইতে না থাকলেও কম্পিউটার প্রোগ্রাম দ্বারা অ্যানালাইজ বা সামথিং লাইক দ্যাট করে হচ্ছে কি যেটাকে ট্রেস করা যাচ্ছে। সো আসো এবার আমরা অপশনে দেখি। তো যেহেতু আমাদের ফার্স্ট ব্ল্যাঙ্কটা নিয়ে আমরা একটু কনফিউজ, এটা আমরা একটু পরে করব। সেকেন্ড ব্ল্যাঙ্কে দেখা যাচ্ছে যে কি হবে, দ্য প্যাটার্ন আর ইনভিজিবল টু নেকেড আই। অবভিয়াস তো হবে না, আনঅ্যাপিলিং হবে না, ইনভিজিবল হবে। সো আমাদের অ্যানসার ইনভিজিবল। ক্যান বি অ্যানালাইজড এর কি হয়, ডিটেক্টেড হতে পারে, যে যেটা যেহেতু ওইখানে ইনভিজিবল এখানে ডিটেক্টেড করা যেতে পারে। ইমপ্লিমেন্টেড তো না, জেনারেটেড না, কারণ কম্পিউটার প্রোগ্রাম তো কাউন্টার ডকুমেন্ট জেনারেট করবে না, ওরা হচ্ছে ডিটেক্ট করবে। সো এখানে অ্যানসার হচ্ছে গিয়ে যে ইনভিজিবল আর ডিটেক্টেড। এবার আসো ফার্স্ট ব্ল্যাঙ্ক দিয়ে আসো। কি হইতে পারে ফার্স্ট ব্ল্যাঙ্কে, কে বলতে পারবে? এক্সপ্লয়টিং হবে। এক্সপ্লয়টিং হবে। সো আমরা কাছাকাছি যেটা গেছিলাম যে এক্সপ্রেসিং। তো টু দ্য প্রিন্টার দ্যাট প্রোডিউস দেম আর ফেসিং দ্য ফ্যাক্ট তো হবে না, প্রিন্টার কি ফ্যাক্টটা ফেস করতেছে নাকি, ফ্যাক্টটা ম্যানিপুলেটও করতেছে না, এটা সম্পূর্ণ অ্যাবসার্ড। সো এক্সপ্লয়টিং হয় যে ওই প্রিন্টারের যে ইউনিকনেসটা আছে বা ইমপারফেক্টনেসটা আছে, ওইটাই হচ্ছে গিয়ে যে ওর ওর যে কাউন্টার ফিট বা ওদের জাল, এই জিনিসটাকে এক্সপ্লয়েট করতেছে বা এই জিনিসটাকে ইয়ে করতেছে, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে এক্সপ্লয়েটিং, ইনভিজিবল এন্ড ডিটেক্টেড।
ওকে, সো আজকের টিসি কোশ্চেনের লাস্ট আমরা দুই একটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স করব, বাট আমাদের আজকের লাস্ট হচ্ছে কি যে টিসি এটা, ঠিক আছে? তো দেখতেছো যে আগেরটার তুলনায় এটা খুবই ছোট, বাট ছোট হইলেই যে সহজ হয় এটাও কিন্তু না, কারণ ছোট বড় হওয়ার একটা সুবিধা হচ্ছে কি যে অনেকগুলো কথা, অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো ক্লু। ছোট হলে দেখা যাচ্ছে ক্লু গুলো থাকে না বা কম থাকে। সো আসো আমরা এটা চেষ্টা করি। আচ্ছা, সো যদিও তোমাদের কারো অ্যান্সার আসে নাই, কিন্তু তারপর হচ্ছে যে আমি চলে আসছি অ্যান্সার ইয়াটা করতে, কারণ আগেই বলছিলাম যে সেন্টেন্সটা ছোট, তার মানে ক্লু কম থাকবে। সো তোমরা এইবার এর আগের বার যেমন হচ্ছে কি আমরা কয়েকটা ওয়ার্ড বা ধরো হচ্ছে গেস করতে পারতেছিলাম বা নিজেদের মতো করে একটা ওয়ার্ড বসাতে পারতেছিলাম, দেখা যাবে যে এই সেন্টেন্সে ওভাবে বসাতে পারতেছি না। বাট আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট যে সেন্সটা ধরা যায়, সেন্টেন্সের সেন্সটা কোথায়, কোন শিফটার আছে কিনা, সেন্টেন্স শিফট হচ্ছে কি হচ্ছে না, সেই জিনিসটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে মাঝে মাঝে হয় কি যে সেন্টেন্স কি গেস না করতে, মানে সরি ওয়ার্ড গেস না করতে পারলেও পজিটিভ ওয়ার্ড বসবে না নেগেটিভ ওয়ার্ড বসবে, এটা অ্যাটলিস্ট বোঝা যায়, এক নাম্বার। দুই নাম্বার কম্বিনেশন করে বসায়, ওই যে অপশনে যেগুলো আছে সেগুলো কম্বিনেশন করে বসায়ও দেখতে হয় মাঝে মাঝে যে কোনটা সবচেয়ে বেস্ট কম্বিনেশন হয়, তারপরে ওইটার সাথে যেতে হয়। তো ফার্স্টে আমরা দেখি যে আমরা কি পাচ্ছি এখানে। সবার প্রথম সেন্টেন্সটা যারা পড়ছো দেখছো, এই সেন্টেন্সে কোনো শিফটার নেই, সবকিছুতে এন্ড করে গেছে। তার মানে কি পুরো সেন্টেন্সটা এক ধারাতে আসছে, এখানে কোনো শিফট অ্যাটলিস্ট আমি দেখিনি, যতটুকু তখন আমি দেখলাম। আচ্ছা, এবং পুরা লেখাটাতে আমরা একটা পজিটিভ ভাইব পেয়েছি একদম শুরুতেই, কারণ কি স্টার্টলি মানে কি আউটস্ট্যান্ডিং, গ্যাজলিং, হ্যাঁ, মানে আউটস্ট্যান্ডিং বলতে যেখানে হচ্ছে যে একটু অবাক হয়ে যায় মানুষ, এই টাইপের। সো তার যে অরিজিনাল রাইটিং মানে হচ্ছে কি যে নিজস্ব রাইটিং বা যেটা নিজে থেকে লিখছে, কোনো কপি নেই। সো অরিজিনাল রাইটিংটা তার খুবই স্টার্টলিং ছিল। তো আমরা এখানে শুরুতে একটা পজিটিভ ভাইব পাচ্ছি। শি ওয়েন্ট ফার্দার দ্যান এনি আদার, মানে অন্য কোনো 20th সেঞ্চুরি যে কোনো ইংলিশ অথার থেকে সে হচ্ছে যে অ্যাহেড বা আগে আছে, পারহেপস ইন এনি ল্যাঙ্গুয়েজ, আরো বড় এমফাসাইজ করছে ভালোর দিকে। সো আমরা খালি ভালোই দেখতেছি, এবং যেহেতু সেন্টেন্স স্ট্রাকচার দেখতেছি না, সো আমরা গেস করে নিতেছি যে প্রত্যেকটা সে ব্ল্যাঙ্কে ভালো কিছুই বলবে, যে ইন ড্যাশ লিটারেসি ল্যাঙ্গুয়েজ এন্ড ফর্ম। সো লিটারেসি ল্যাঙ্গুয়েজ এন্ড ফর্মটা ভালো কিছুই বসবে এখানে। ড্যাশ স্টাইল কনভেনশন ভালো কিছুই বসবে। আচ্ছা, রাইটিং এর একটা জিনিস কি, আমরা যখন এন্ড ইউজ করি আমরা সাধারণত এন্ড এর আগে কমা ইউজ করতে ভুলে যাই, বাট ইংলিশে
কমা ইউজ করলেও হয় হয়তো, বাট মোর অ্যাকুরেট রাইটিং হচ্ছে গিয়ে যে এরকম তুমি যখন কয়েকটা জিনিস এক্সপ্লেইন করবা এন্ড এর আগে কমাটা ইউজ করবা সবসময়। জাস্ট রাইটিং এর একটা টিপস দিলাম আর কি, হয়তো যারা জানো না বা ভুলে গেছো। আচ্ছা, সো এন্ড আচ্ছা এখানে স্টাইলি কনভেনশন এখানেও পজিটিভ কিছু একটা বসবে, এন্ড ড্যাশ এ রিচ এন্ড ডাইভার্স স্ট্রাকচার অফ মিনিং এখানেও পজিটিভ একটা কিছু বসবে। সো আমরা যদিও বা প্রপারলি বলতে পারিনি যে কি সেন্টেন্স বসবে, বাট আমরা বুঝতেছি যে এখানে কোনো শিফট নাই এবং পুরো সেন্টেন্স জুড়ে পজিটিভ ভাইব আছে। আচ্ছা, একটু আমার নেটের প্রবলেম হচ্ছে, তো এই কারণে আমার জয়েন করতে একটু কষ্ট দেরি হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম সেন্টেন্স আমরা পজিটিভ ভাইব পাইছি এবং সবকিছুতে পজিটিভ টাইপের কিছু একটা হবে। তো লেটস এবার হচ্ছে যে তোমরা আমাকে বলো যে প্রথম সেন্টেন্সে কোনটা হতে পারে। রিইনভেন্টিং। আচ্ছা, রিইনভেন্টিং মানে কি? আবার মানে পুনরায় নতুন করে আর কি পরিচয় হ্যাঁ, করানো। সো আমরা শুরুতে অরিজিনাল রাইটিং যেহেতু পাইছি, তো অরিজিনাল রাইটিং হচ্ছে গিয়ে যে সামথিং অরিজিনাল ওই হিসেবে হয়তো রিইনভেন্টিং এর কাছাকাছি যেতে পারে। ক্যানোনাইজিং মানে কি? মনে আছে কারো ক্যানোনাইজিং? কাজ করতেছি, আমি মিটিং এ আছি। আচ্ছা, ক্যানোনাইজিং এর মিনিং হচ্ছে কি যে যেটা লিটারালি ইউজ হয় সেটা হচ্ছে যে ওই সেকেন্ড মিনিংটা প্লেস ইন অর রিগার্ড এজ বিলং টু এ ক্যানন অফ লিটারেসি, অর মানে হচ্ছে যে তোমার proper কিভাবে বোঝানো যায়? হ্যাঁ, কোনো কিছুকে প্রায়োরিটি দেওয়া বা মাহাত্ম্য দেওয়া এরকম কিছু। না, পুরোটাকে একদম মানে হচ্ছে এস্টাবলিশ করা বলতে কি প্রিন্সিপাল হিসেবে, এই যে ক্যানোনাইজ মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল হিসেবে সেট করা। ক্যানোন যে প্রিন্সিপাল গুলো থাকে সেই প্রিন্সিপাল গুলো ক্যানোনাইজিং মানে হচ্ছে যে আহ আচ্ছা, সো এখানে ক্যানোনাইজিং হতে পারে। ক্যানোনাইজিং অলসো
ড্যাশ স্টাইলিস্টিক কনভেনশন, স্টাইলিস্টিক কনভেনশন কি আনডিউ করছে, ওভার প্রাইসিং করছে, নাকি মিস ভাই? ওভার প্রাইসিং আনডুইং কেন? কনভেনশন তো অলরেডি কিন্তু যেটা হয়ে রয়ে গেছে সেটা, ঠিক আছে। আনডুইং হইলে কি হবে যে অলরেডি যেটা স্টাইলি কনভেনশন সেটার মতো করে না, সে নতুন করে কিছু একটা করছে যেটা অরিজিনাল রাইটিং এর সাথে ওই একমাত্র আমাদের সেন্টেন্সের যেটা ক্লু সেটার সাথে যাচ্ছে, সো এই কারণে আনডুইং টা হতে পারে। আচ্ছা, and dash a rich and diverse structure of meaning, রেপ্লিকেটিং হবে না, বড়োইং হবে না, ইন্ট্রোডিউসিং হবে, কারণ যেহেতু অরিজিনাল সবকিছু। তার মানে আমার একটাই ক্লু পুরো সেন্টেন্সে, অরিজিনাল রাইটিং, এখানে আমার ইন্ট্রোডিউসিং হবে, এখানে আমার আনডুইং হবে, এখানে রিইনভেন্টিং হবে না ক্যানোনাইজিং হবে, এখানে আমি একটু কনফিউজ। রিইনভেন্টিংটাই মনে হয় যায় সাথে। ভাই নতুন করে তো পরিচয় reinventing- করানো বা নতুন ওয়ার্ড ইন্ট্রোডিউস করলে আমার মনে হয় রিইনভেন্টিংটাই বেশি মানে যুক্তিগত মনে হচ্ছে। হ্যাঁ, সো আমাদের অ্যান্সার হচ্ছে রিইনভেন্টিং, আনডুইং এবং ইন্ট্রোডিউসিং। সো দেখো আমাদের এখানে যে কয়টা অপশনই আমরা খুঁজছি, প্রত্যেকটা অপশনই হচ্ছে কি যে আমরা ওর অরিজিনাল রাইটিং, এই একটাই ক্লু পুরো সেন্টেন্সে, আমাদের আর কোনো ক্লু নাই। সো রাইটিংটা অরিজিনাল হইতে হইলে বা নিজের হইতে হইলে নতুন কিছু নিয়ে আসতে হবে, পুরান জিনিসটাকে ভেঙে নতুন কিছু নিয়ে আসতে হবে। এই কারণে রিইনভেন্টিং হয়েছে, এই কারণে স্টাইলিশ কনভেনশন। কনভেনশন মানে কি? যেটা ধারা চলে আসতেছে, যেই সংস্কৃতি চলে আসতেছে ওই সংস্কৃতিটাকে সে হচ্ছে আনডু করছে, মানে হচ্ছে কি যে ওইটাকে মুছে নতুন করে শুরু করছে বা নতুন ভাবে ইয়া করছে। এন্ড ড্যাশ এবং হচ্ছে কি ইন্ট্রোডিউস করছে, মানে ইন্ট্রোডিউস। তো সবকিছুই আমার অরিজিনাল রাইটিং এর সাথে কোন অপশনটা যায় সেটাকে আমি চুজ করছি। সো আমার এখানে দুইটা ক্লু, এক প্রত্যেকটাতে পজিটিভ সেন্স দিবে, সেকেন্ড অরিজিনাল রাইটিং এর সাথে হচ্ছে যে মিলবে, এরকম অপশন হচ্ছে যে আমি চুজ করছি। হ্যাঁ, এটা হয়তো তোমাদের জন্য একটু টাফ ছিল হয়তো অনেকের জন্য। আচ্ছা, সো ফার টেক্সট কম্প্রিহেনশন কেমন মনে হয়েছে তোমাদের কাছে? এবার আসলে একটু কথা বলি, আমরা কয়েকটা সেন্টেন্স ইকুইভ্যালেন্সও করব। আমরা সেন্টেন্স ইকুইভ্যালেন্সও সেন্টেন্স ইকুইভ্যালেন্স মনে হয় ভার্বালের সবচেয়ে ইজি পার্ট, এবং এখানে মানুষ বেশি নাম্বার মানে 100% বা at least 75%, মানে 4টা কোশ্চেন থাকে সেন্টেন্স ইকুইভ্যালেন্সের সম্ভবত। সো চারটাই অথবা 3টা পারার চেষ্টা করতে হবে। আচ্ছা, সো সেন্টেন্স ইকুইভ্যালেন্সটা ইয়ার মতোই, কি যেটা বলে টেক্সট কম্প্রিহেনশনের মতোই, বাট একটু অন্য মিনিং। তার আগে একটু তোমাদের সাথে কথা বলি যে তোমাদের কিরকম কমফোর্ট ফিল করতেছো বা তোমাদের কিরকম মনে হচ্ছে টেক্সট কম্প্রিহেনশনটা কিরকম? বিশেষায়িত করো, এখন ভার্বাল যে প্র্যাকটিসটা করতেছো সেটাকে একটু বিশেষায়িত করো, আনমিউট করে বলো কিরকম লাগছে, কিরকম টাফ মনে হচ্ছে, মজা লাগছে, টাফ হলেও মজা পাচ্ছ কিনা বা ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা, মাথাটা খাটাতে পারতেছি কিনা, মাথাটা খাটাতে পেরে ভালো লাগছে কিনা। সবসময় যে পারবা এটা না, এবং তোমরা মাত্র শুরু করছো, কিন্তু মজা পাচ্ছ কিনা বা হচ্ছে কি ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা, যুক্তির খেলা আছে, লজিকের খেলা আছে, এটা কেমন এনজয় করতেছো? ভাই টিসি হচ্ছে অনেক ইন্টারেস্টিং, কিন্তু এখনো মনে হয় যে এইখানে ভোকাবুলারির অনেক বেশি রোল আছে। মানে বুঝতে পারলে ওই যে যেমন ক্যানোনাইজিং, এইটাকে আমি আসলে ক্যানোনাইজিং থেকে ক্যানন হিসাবে ফার্স্টে চিন্তা করছি যে সামথিং হ্যাজ টু বি রিলেটেড উইথ দ্য ক্যানন, কারণ আমার নিজের কোনো মানে এইটা সম্পর্কে, এই ওয়ার্ড সম্পর্কে, মানে ওয়ার্ডের মিনিং সম্পর্কে ধারণা ছিল না। সো আই গেস এখনো হচ্ছে ভোকাবুলারিতেই, মানে ভোকাবুলারিতে আরো গুরুত্ব দেওয়ার মতো সিচুয়েশন থেকে এখনো আমরা বের হই না। লাইক ইটস স্টিল ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এবং তুমি খুব ভালোভাবে এটাকে এক্সপ্লেইন করছো। আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি, টিসি এবং এসসি এটার ক্ষেত্রে হচ্ছে ভোকাবুলারিটা একটু ইম্পর্টেন্ট হয়, কিন্তু আরসিতে আবার ভোকাবুলারি থেকে রিডিং কম্প্রিহেনশনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বা বোঝাটা, সেন্টেন্স স্ট্রাকচার বোঝা, কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার বোঝা, লজিক্যাল রিজনিং করতে পারাটা। তোমরা যখন আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরসি শুরু করব, এই ক্লাস পর্যন্ত হচ্ছে যে আমরা টিসিএসসি দুটি দেখতেছি। তো টিসিএসসি তে অবশ্যই ভোকাবুলারিটা, আর ভোকাবুলারিতে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা যেটা তোমরা এখন বুঝছো বা ওই যে ও একটু আগে বললো,
যে তোমরা ভোকাবুলারি পড়ার সময় কিছু কিছু ভোকাবুলারি আছে তোমরা মনে করতেছো একরকম মিনিং, বাট অ্যাকচুয়ালি ওটা একরকম ওইটা মিনিংটা না। সো এই প্রবলেম গুলো সবারই হয়তো, আমিও যখন ইয়া করছি আমার এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আসলে অনেক অনেক রিডিং করে তোমাদেরকে পড়াতে যেও নিজেও শিখছি অনেক। তো আমার একটা মাঝখানে একবার ইচ্ছে ছিল যে আসলে পুরা 1000 ভোকাবুলারিটা নিয়ে আলাদা কাজ করে এবং শুরু করছিলাম, কিন্তু আসলে হচ্ছে কি যে এতটা টাইম কনজিউমিং যে দেওয়াটা একটু মুশকিল হয়ে যায়। হ্যাঁ, যদি কখনো একবারও হচ্ছে কি যে শেষ মানে পুরোটা একবার পড়া যায় 1000টা ওয়ার্ড নিয়ে এবং ইউটিউবে রেখে দেওয়া যায়, অ্যাটলিস্ট এটা সবসময় অন্যদের মানে এরপরে না করতে পারলেও সমস্যা নেই, একবার হলেও করার ইচ্ছা আছে যে ভোকাবুলারি গুলো নিয়ে হচ্ছে যে কাজ করতাম, বাট অনেক টাইম নেই বুঝছো তো। আর আলটিমেটলি তো আমরা ফ্রিতেই কাজ করতেছি, তো ওই জায়গাতেও হচ্ছে যে মাঝে মাঝে মোটিভেশন হয়তো আসে না। টাকা হইলে হয়তো হচ্ছে যে মনে তো যে হ্যাঁ হ্যাঁ করি করি বা দায়িত্বের মধ্যে হলেও করা লাগতো আর কি। বাট এটা ফান করলাম তোমাদের। বাট মেইন ব্যাপারটা হচ্ছে কি যে আসলে হায়ার স্টাডি নিজেদের কাজগুলো নিয়েও পরে এখানে যে পরিমাণ সময় লাগে এটা দেওয়াটা হচ্ছে একটু টাফ হয়ে যায়। বাট তোমরা নিজেরা করতে পারো, বা তোমরা যদি আমাকে বলো আমরা আলাদা একটা কোর্স করাইতে মানে করতে পারি, যেখানে হচ্ছে হয়তো অত ডিটেলসে আমি যেরকম ধরো তোমাদের এখানে হয়তো অনেকেই ইয়াতে ছিল কি জানি আমাদের ভিডিও যেটা ছিল ভিডিওর মতো এত ডিটেলসে না করলেও প্রত্যেকটা ওয়ার্ড দেখে দেখে ওটার মিনিং কিভাবে ইউজ হয় মুখে মুখে হয়তো অ্যাটলিস্ট ধরো হচ্ছে দিলে একটা ক্লাসে 25টা 30টা বা 50টা হচ্ছে যে শেষ করলে এখন তাহলে হয়তো ধরো হচ্ছে 20টা ক্লাসে 1000টা ওয়ার্ড শেষ করা যাবে যদি 50টা ওয়ার্ড একটা ক্লাসে করে, এরকম করা যেতে পারে। বাট তোমাদের যদি মনে হয় বা যদি ওরকম আগ্রহ পাই লোকজনের তাহলে তো এরকম একটা কোর্স খোলা যেতে পারে। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? একটু কথাবার্তা বলো, খালি আমি একটা একটা বললে তো বোরিং লাগে ক্লাসটা। তোমাদের কথা শুনে ভালো লাগে, বলো। কি ফিল করতেছো প্রিপারেশন, জিআরই প্রিপারেশন সবকিছু নিয়ে? আর একটু কিছুক্ষণ গল্প করি তারপর আবার প্র্যাকটিস শুরু করব। বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন গুলো করতে বা কমেন্ট বা কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কিরকম লার্নিং হচ্ছে, আমাদের কোর্সটা কেমন ফিল করতেছো, আর কিভাবে ভাই আপনি শুনতে পাচ্ছেন? ভাই আমি নাই বলছিলাম ভাই আপনি যখন ভাই আমি শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? ভাই আপনি যখন হচ্ছে আমাদের হচ্ছে ওই টিসি গুলা নিয়ে 5 মিনিট চিন্তা করার জন্য দিচ্ছিলেন, তখন হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছিল যখন আমি পড়তেছি তখন হচ্ছে ওই ব্ল্যাঙ্কটাতে হচ্ছে আমার কি বসবে এই ওয়ার্ডটাই মাথায় আসতেছে না, মানে আমার শুধু ওইটা চিন্তা। তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম এখান থেকে, যেটা হচ্ছে এটা পজিটিভ মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ হবে কিনা। আর একটা জিনিস হচ্ছে ওই যে করে এই যে বাট এই ধরনের যে মানে সেন্টেন্স কে মিনিং চেঞ্জ করে দেয়, এইটার ইউজটা হচ্ছে আমি মোটামুটি এখন ভালো বুঝতে পারতেছি। বাকি হচ্ছে আমার মাথায় যেটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে ওই ব্ল্যাঙ্কটাতে কি ওয়ার্ড বসবে, মানে কি ধরনের ওয়ার্ড আমার নিয়ে আসছে চিন্তা আসে। এরপর আমার কাছে মনে হচ্ছে একটা গিল্টি ফিল হয় যে আমার মনে হয় ইনফরমেশন খুবই কম জানা। আরেকটা জিনিস মনে হয় যে হচ্ছে আমি তো এই বেসিস তো এর আগে কখনোই দেখি নাই, তাহলে এটার ব্ল্যাঙ্কটাতে আমি কি চিন্তা করবো, এটা মানে একটু অনুশোচনা সৃষ্টি হয়েছে, আমি মনে হয় পারতেছি না, এরকম একটা মানে অনুশোচনা কাজ করে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল মাত্র শুরু করছো প্র্যাকটিস, মানে ভার্বালের ক্ষেত্রে তুমি মাত্র প্র্যাকটিসটা শুরু করছো, সো এখানে আসলে এটা হওয়াটা খুবই স্বাভাবিক। তোমার জায়গায় আমারও ছিল, ঠিক আছে। আমি তো বলছি যে আমার ইংলিশে আমি হরে বলছিলাম অ্যাকচুয়ালি তোমাদের মানে যখন ফার্স্ট ইয়ার প্রিপারেশন নিচ্ছি তোমরা হয়তো বলতেছো যে ভাইয়া হ্যাঁ একটু বাড়াই বলতেছে ভাই, বাট আমার পড়ালেখা আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিল, তো এই কারণে হচ্ছে যে আমার ইংলিশের পড়াটা গ্রামার বলো, ভার্বাল বলো, ভোকাবুলারি বলো, সেন্টেন্স স্ট্রাকচার বুঝা বলো, সবকিছুতে আমার অনেক স্ট্রাগল করা লাগছে, অনেক জিনিস স্ট্রাগল করা লাগছে। বাট সেটাই হচ্ছে যে বলতেছি যে প্র্যাকটিস ধরে রাখাটা ইম্পর্টেন্ট। যেমন আজকে তুমি একটা কিছু শিখলা, সামনে আবার শিখবা, এবং জন্য ওয়েট করবো যে হ্যাঁ ভাইয়ারা ধরে ধরে শিখাই দিবে, এটার জন্য ওয়েট করলে অ্যাকচুয়ালি হায়ার স্টাডিজটা কিন্তু হায়ার স্টাডি পাথটা কিন্তু নিজে নিজে স্ট্রাগল করে করতে হয়। এবং একটা জিনিস বলি, যেটা তোমরা হয়তো শুনছো বা শুনো নাই বা সামনে আবার শুনবা, সেটা হচ্ছে হায়ার স্টাডিজটা হচ্ছে গিয়ে প্রিপারেশনটা বা বাইরে হায়ার স্টাডিজ জন্য অ্যাপ্লাই করা প্রসেসে পাওয়া
পরে অ্যাডমিশন পাওয়া, অ্যাডমিট হওয়া, বাইরে যাওয়া, এই পুরো প্রসেসটাতে তোমার এমন একটা জার্নি হবে যে তুমি অ্যাজ এ ম্যাচিউর পারসন হিসেবে হচ্ছে যে গড়ে উঠবা। কারণ এখানে তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে, মাঝে মাঝে হচ্ছে যে অনেক বুদ্ধি খাটাতে হবে, নিজের ইমপ্রুভমেন্ট হবে, রাইটিং এর ইমপ্রুভমেন্ট হবে, স্পিকিং ইমপ্রুভমেন্ট হবে, তোমার রিডিং ইমপ্রুভমেন্ট হবে। তো একজন মানুষ ধরো বিভিন্ন ওয়েবসাইট পড়ে ইউনিভার্সিটি, তখন তুমি বুঝবা যে ওরা কি চাচ্ছে, ওরা কিভাবে প্রেজেন্ট করতেছে, তুমি স্কেল অফ পারপাস লিখে তুমি বুঝবা যে কিভাবে। সো দিস ফুল জার্নি ইজ এ লার্নিং, এবং এই 1 বছর লার্নিং এর কারণে এবং পরবর্তীতে যারা বাইরে যায় ওদের চিন্তাধারার ওয়েটাই চেঞ্জ হয়ে যায়। তোমাদের সাথে মনে হয় জিলানি এগুলো নিয়ে হয়তো কথা বলছে, থিওরিটিক মানে এটা কি বলে কিছু আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো ভাই শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা আচ্ছা। সো আজকের নেট আমারও এখানে খুব ডিস্টার্ব করতেছে। সো যেটা বলতেছিলাম যে তো জিলানির কাছ থেকে এরকম ইয়েগুলো শুনতেছো, ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং গুলোও ইম্পর্টেন্ট পুরো জার্নিতে, এবং অ্যাজ এ পার্সন হিসেবে গ্রো করার ক্ষেত্রে, ঠিক আছে? সো এই আন্ডারস্ট্যান্ডিং গুলা যে হ্যাঁ যে আমার লেগে থাকলেই হবে, তারপরে জিনিসটা আসলে লার্নিং এর মাঝে 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 আস্তে 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 নিজের ইমপ্রুভমেন্টটা হয়। সো 9 তুমি যেটা বললা এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এবং এগুলা আমরাও ফেস করে আসছি, সামনে যারা আসবে তারাও ফেস করে আসবে। তো মেন ব্যাপারটা হচ্ছে কি যে একটা লার্নিং এর একটা এটাকে কি বলে ক্ষুধা হচ্ছে কি যে রাখা নিজের মধ্যে, এবং ওই কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টের পিছনে লেগে থাকা, এটাই হচ্ছে যে কি। তারপর হয়তো হ্যাঁ কেউ হয়তো অনেক তোমাদের মধ্যে অনেক স্মার্ট, কেউ হয়তো হচ্ছে কি অত কিছু লাইফে অত কিছু দেখো নাই, বা এই জিনিসগুলোর সাথে আগে পরিচয় ছিল না, বা ওইরকম আসলে। সো এক একজন এক এক সিচুয়েশন থেকে আসছে, এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বাট মেইন ব্যাপারটা হচ্ছে যে কারণ লেগেছে আসো, এবং গো ফোকাসড আসো, এটাও ইম্পর্টেন্ট। ফোকাস থাকা, দেখা যাচ্ছে যে কয়েকদিন এটা করলাম, তারপরে ছেড়ে দিয়ে আরেকটা করলাম, পরে আবার এটা করলাম, আবার এটা করলাম, কিন্তু আমার সাথে আরেকজন আছে যে লাইগে আসছিল, সেও চলে গেছে, আমি ফার্স্টেড হয়ে গেলাম, তাহলে আমি কি করবো? তো ব্যাপারটা এরকম যে তুমি কি করতে চাচ্ছ সেটা বুঝে এবং ওটার প্রতি ফোকাস থাকা, ওখানে যথাযথ সময় ইনভেস্ট করা, ফেলিয়ার আসলেও লাইগা থাকা, এবং ফেলিয়ার হইতে 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 একদিন সাকসেসে আসা, এটাই হচ্ছে যে মেইন ব্যাপার। আচ্ছা, সো যেটা আমি তোমাকে তোমার জন্য যেটা আমার সাজেশন থাকবে, যে তুমি বলছো যে সেন্টেন্স বা ব্ল্যাঙ্কে কি বসবে, এটা দিয়ে তুমি খুব মাথা ব্যথা দিচ্ছ, এটা অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে টু মাচ ফোকাসের কারণে। আমার সেন্টেন্সটা বোঝা ইম্পর্টেন্ট রেদার দেন ওই পার্টিকুলার ব্ল্যাঙ্কে কি সে ওয়ার্ড বসবে সেটা নিয়ে খুব বেশি ফোকাস থাকা। কারণ তুমি ওইটা নিয়ে বেশি ফোকাস থাকলে তুমি পুরো সেন্টেন্সের মিনিং, ক্লু, কোন দিকে ইন্ডিকেট করতেছে, কখন অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কখন অর্থটা সেম দিকে প্রবাহিত হচ্ছে, ওইদিকে তুমি ফোকাস করতেছো। তুমি ফোকাস করতেছো কি আরে এই ওয়ার্ডে কি বলবে, এই সেন্টেন্সে কি বলবে, এই ব্ল্যাঙ্কে কি বসবে, এই আর্টসটা না নিয়ে বরঞ্চ পুরো সেন্টেন্সে কি মিনিং করতেছে, কিভাবে সেন্টেন্সটা যাচ্ছে, শুরুতে কিভাবে গেছে, শিফট হওয়ার পরে কিভাবে গেছে, স্ট্রাকচারটা কিরকম, কি বলার চেষ্টা করতেছে, কি ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করতেছে, এটা বুঝাটা আগে ইম্পর্টেন্ট। এটা বুঝার পরে তারপর তুমি চিন্তা করবা যে ওই পার্টিকুলার ব্ল্যাঙ্কে তাহলে এখন কি বসলে এই মিনিংটা মানে বলে এই মিনিংটা স্টিল মিনিংটা হচ্ছে যে কনভে করবে, এই জিনিসটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। সো চলো হচ্ছে যে আমরা প্র্যাকটিস করি। সো সেন্টেন্স ইকুইভ্যালেন্স যেহেতু তোমাদেরকে করাই দিই, সো আমি প্রথমে একটা দুটো করাই দিব, তারপর আমরা আগে নিয়মে আবার তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? সো প্রথমে আসো হচ্ছে গিয়ে যে এই সেন্টেন্সটা। সো সেন্টেন্স ইকুইভ্যালেন্স এর আগে বলছি, সেন্টেন্স ইকুইভ্যালেন্স এর অলওয়েজ 6টা অপশন থেকে 2টা অ্যানসার হয়, ঠিক আছে? এই 6টা থেকে যে কোনো 2টা অ্যানসার হবে। দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আমি স্ক্রিনটা একটু শেয়ার করলাম, দেখতে পারার কথা। সো সেন্টেন্স ইকুইভ্যালেন্স এর ক্ষেত্রে যেটা হয় যে 6টা অ্যানসারের থেকে যে কোনো 2টা অ্যানসার হবে, অলওয়েজ 2টা অ্যানসার, একটাও না, তিনটাও না, চারটাও না, পাঁচটাও না, ছয়টাও না, অলওয়েজ 2টা অ্যানসার হবে। এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স এই নামটা হওয়ার কারণ হচ্ছে কি
তুমি দুইটা ওয়ার্ড বসে যদি তুমি দুইটা সেন্টেন্স করো, দুইটা সেন্টেন্সের মিনিং সেম, ইকুইভ্যালেন্স হবে, সেম হবে, ঠিক আছে, ইকুইভোকাল হবে, সেম মিনিং হবে, ঠিক আছে। ইকুইভোকাল দুই রকমের মিনিং হয়, মানে ইকুইভোকাল পার্সে অ্যাজ এ ওয়ার্ড দুটো মিনিং হয়। একটা হচ্ছে কি যে একই টাইপের মিনিং দেওয়া এবং একই টাইপের মিনিং, আর আনইকুইভোকাল হচ্ছে গিয়ে যে কি, তাহলে আনইকুইভোকাল কি, আনইকুইভোকাল শব্দের অর্থ কি? বিপরীত। তোমরা কি ওয়ার্ডটা যেতে পাও নাই, ইকুইভোকাল আর আনইকুইভোকাল? পেয়েছো কি? আচ্ছা, তোমাদেরকে তাহলে দেখাই। ইকুইভোকাল, ভোকাল মানে কি? ভোকাল আমাদের ভয়েসের সাথে রিলেটেড, ইকুই মানে হচ্ছে কি যে সেম। সো ইকুইভোকাল হচ্ছে গিয়ে যে সেম মিনিং দিচ্ছে। আচ্ছা, ইকুইভোকালের দুই রকমের মিনিং আছে, ঠিক আছে। একটা মিনিং হচ্ছে গিয়ে যে সেম মিনিং দিচ্ছে, ঠিক আছে, যে একই ধরনের মিনিং দিচ্ছে। আবার আরেকটা মিনিং হচ্ছে গিয়ে যে ওপেন টু মোর দেন ওয়ান না, সন্দেহজনক না, মোর দেন ওয়ান ইন্টারপ্রিটেশন, অ্যাম্বিগুয়াস, ভেগ। কোন সেন্স এটা ভেগ হয় সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো, যে তোমার একই জিনিস যদি একের অধিক ইন্টারপ্রিটেশন দেয় বা একের অধিক মিনিং দেয়, তাহলে তুমি এটা নিবা না ওটা। ফর এক্সাম্পল, টেরিফিক ওয়ার্ডটা ভালো বোঝায়, খারাপও বোঝায়। সো এই কারণে এই ওয়ার্ডটা ইকুইভোকাল, একই রকমের দুইটা মিনিং দিচ্ছে, ঠিক আছে। ইকুইভোকাল মানে একই রকমের দুইটা মিনিং না, মানে দুই রকম মিনিং দিচ্ছে। সো এই কারণে হচ্ছে কি যে তখন ওটা অ্যাম্বিগুয়াস হয়। আর ইকুইভোকাল বা ইকুইভ্যালেন্সটা হচ্ছে কি ইকুইভোকাল থেকে আসলে, সরি আমি ভুল করছি, অ্যাকচুয়ালি এই দুইটা সেম ওয়ার্ড না। আচ্ছা, ইকুইভ্যালেন্স মানে হচ্ছে গিয়ে সো ইকুইভোকাল মানে হচ্ছে গিয়ে যে একের অধিক মিনিং দেয় এবং এই কারণে কনফিউজ করে, অ্যাম্বিগিয়াস করে। আমি সরি যে আমি ওটা ভুল মিনিং বলছিলাম। আর ইকুইভ্যালেন্স শব্দটার মিনিং হচ্ছে গিয়ে যে মানে একই রকম মিনিং দিচ্ছে, ঠিক আছে। সো দুইটা ধরনের সেন্টেন্স। সো আসলে আমরা কোশ্চেনে ফেরত আসি। সো সেন্টেন্স দুইটা সিনোনিম হইলে একই মিনিং দিবে, স্বাভাবিক ব্যাপার। বাট মাঝে মাঝে যে সিনোনিম হইতেই হবে ব্যাপারটা এরকম না, সিনোনিমাস হলেই হবে, মানে কি কাছাকাছি কাছাকাছি। এবং মেইন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ওই সেন্টেন্সটা যখন তোমরা এইখানে, সরি ওই ওয়ার্ডটা যখন তোমরা এখানে বসাবা, দুইটা ওয়ার্ড বসানোর পরে সেন্টেন্সটা কি স্টিল সেম মিনিং দিচ্ছে, দুইটা সেন্টেন্স কি স্টিল সেম মিনিং দিচ্ছে দুইটা ডিফারেন্ট ওয়ার্ডের সাথে? যদি সেম মিনিং দেয় তাহলে এটা হচ্ছে হ্যাঁ ইকুইভ্যালেন্স হইলো, আদারওয়াইজ ইকুইভ্যালেন্স হয় না। সো আমাদের সিনোনিম অথবা সিনোনিমাস, একদম সিনোনিম হইতে হবে না, কাছাকাছি হইলেও হবে। তো আশা হচ্ছে কি যে আমরা প্রথমে আগের মতোই প্র্যাকটিস করব। আমরা কি জানি বলে, আমরা সেন্টেন্সের এই যে অর্থ, আমরা অপশনগুলো দেখবো না, আমাদের স্ট্র্যাটেজিটা সেমই থাকবে যে আমরা ফার্স্ট সেন্টেন্সটা পড়বো, অর্থ বোঝার চেষ্টা করব, ক্লু খুঁজে বের করবো নিজেরা, এখানে হচ্ছে যে একটা ওয়ার্ড বসাবো, তারপর হচ্ছে যে ওইটার সাথে রিলেটেড আমরা হচ্ছে যে অ্যান্সারের অপশন থেকে খুঁজে বের করার চেষ্টা করবো। আচ্ছা, তো আসো প্রথম সেন্টেন্সটা পড়ি। রেট্রোফিটেড মানে কি? আমরা এখান থেকে পড়তেছি, রেট্রোফিটেড মানে কি? কেউ বলতে পারবো রেট্রোফিটেড মানে কি? পুনরায় অ্যাড করা বা রিকনস্ট্রাক্ট। আচ্ছা, রেট্রোফিট মানে হচ্ছে গিয়ে যে add to something that did not have it when manufactured, মানে হচ্ছে আগে থেকে এটা অ্যাড ছিল না, মানে পূর্ব অবস্থায় এটা অ্যাড ছিল না, নতুন করে সংযোজন হয়েছে, সেটা হচ্ছে রেট্রোফিট। আচ্ছা, সো দেখো, রেট্রোফিটেড উইথ স্টেবিলাইজিং ডিভাইস। স্টেবিলাইজিং ডিভাইস বুঝছো? স্টেবিলাইজিং ডিভাইস কোনগুলো? তোমরা ফ্রিজের সাথে স্টেবিলাইজার ইউজ করো না অনেকে? সো ওইরকম স্টেবিলাইজিং ডিভাইসের সাথে রেট্রোফিটেড হয়েছে, মানে পরবর্তীতে সংযুক্ত হয়েছে
some of which dash its aesthetics. Aesthetics মানে কি? সৌন্দর্য। সৌন্দর্য। আচ্ছা, so some of which dash its aesthetics. So aesthetic কে বাড়াইতেও পারে কমাইতেও পারে, ঠিক আছে? এটা আমরা পরবর্তীতে বুঝবো। এখানে বাড়ানোর অর্থে আসছে না, কমানোর অর্থে আসছে না, অন্য কোনো অর্থে আসছে। সো স্টেবিলাইজিং ডিভাইস অলরেডি একটা আছে, সেটার সাথে রেট্রোফিটেড হয়েছে, তার মানে পরবর্তীতে সংযোজিত হয়েছে, এবং পরবর্তী সংযুক্ত হওয়ার কারণে এইটা মেবি অ্যাস্থেটিক কে বাড়াইছে অথবা কমাইছে, কোনো কিছু একটা হবে। দ্য ব্রিজ হ্যাজ বিন রিওপেন্ড, এটা পরবর্তীতে রিওপেন হয়েছে, ঠিক আছে? মানে যখন হচ্ছে স্টেবিলাইজিং ডিভাইসের সাথে রেট্রোফিটেড হয়েছে তখন হচ্ছে ব্রিজটা হচ্ছে রিওপেন হয়েছে। নো লঙ্গার প্রোন টু এক্সেসিভ সুইং, মানে ব্রিজটা এখন আর আগের মতো খুব বেশি দোলাদুলি করতেছিল না। আগে মনে হয় দোলাদুলি করতেছিল, বাট এখন দোলাদুলি করতেছে না। বাট নট কোয়াইট দ্য ব্রেথ টেকিং স্ট্রাকচার ইট অরিজিনালি ওয়াজ। তার মানে কি, যে বাটের পরে কি আমার সেন্টেন্স শিফট হলো, এটা কিন্তু এক্সেসিভ সুইং হচ্ছে না, কিন্তু আগের যে সৌন্দর্যটা, ব্রেথ ট্রেকিং স্ট্রাকচার। ব্রেথ ট্রেকিং কি, মানে এমন সৌন্দর্য যে তোমার দম আটকে গেছে, এটাকে ব্রেথ ট্রেকিং বলে। তো ব্রেথ ট্রেকিং স্ট্রাকচারটার মতো আর নাই, আগের মতো বেশি স্ট্রাকচার, মানে ঠিক আছে এটা সুইং কমেছে, কিন্তু হচ্ছে কি যে ওই যে স্ট্রাকচার যেটা একটা অনেস্ট ছিল, ওই অনেস্টটা এখন আর আগের মতো নাই। তার মানে কি আমার অ্যাস্থেটিক্সটাকে কি করছে বলো? অ্যাস্থেটিক্সটাকে কমাইছে, হ্যাঁ, রিডিউস করছে। সো এবার আমরা দেখেছি কি কমানোর সাথে কি আসছে। ইম্পেয়ার মানে কমানো, রেসিস্ট হবে না, ইমপ্রুভ হবে না, ইনহ্যান্স হবে না, রিস্টোর হবে না, কম্প্রোমাইজ। সো ইম্পেয়ার এবং কম্প্রোমাইজ, এই দুটো হচ্ছে কি যে আমার অ্যান্সার। আচ্ছা দেখি, আচ্ছা অ্যান্সার সহজের সাথে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ইম্পেয়ার এবং কম্প্রোমাইজ। আচ্ছা, সো এখানে দেখো তোমাদেরকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখো মাঝে মাঝে এইভাবে দ্রুত অ্যান্সার করা যেতে পারে, বাট ইটস এ অ্যাডভান্স টেকনিক, বাট তোমাদেরকে আগে থেকে শিখে রাখতেছি, বাট এখনই আমরা এটা প্র্যাকটিস করবো না, জাস্ট তোমাদেরকে বলে রাখতেছি যাতে তোমরা ফিউচারে মনে রাখতে পারো। দেখো, ইম্পেয়ার এবং কম্প্রোমাইজ এই দুইটা একটা পেয়ার এখানে, ইনহ্যান্স এবং ইমপ্রুভ এই দুইটা একটা পেয়ার এখানে, রিস্টোর এবং রেসিস্ট এটার কোনো পেয়ার নাই। সো বি ই বার আইদার ইম্পেয়ার কম্প্রোমাইজ হবে অথবা ইমপ্রুভ ইনহ্যান্স হবে। সো মাঝে মাঝে হয় কি যে তোমরা যখন এখানে পড়বা তখন দেখা যাবে হচ্ছে কি যে একটাই পেয়ার আছে, আর কোনো পেয়ার নাই, আর কোনো পেয়ার মিলে না, বাকি চারটা হচ্ছে কি ডিফারেন্ট মিনিং দেয়। তখন হচ্ছে কি যে সেন্টেন্সটা না পড়ে দ্রুত হচ্ছে যে সেন্টেন্স ইকুইভ্যালেন্সের অ্যানসার করে ফেলা যায়। দ্যাটস এ অ্যাডভান্স টেকনিক, বাট ইন ফিউচারে হচ্ছে আমরা এটা আলোচনা করব, বাট এখন জাস্ট তোমাদেরকে বলে রাখলাম যাতে এটা হচ্ছে জাস্ট পরবর্তীতে হইলো মাথায় থাকে। বাট স্টিল আমরা আগের মতো চেষ্টা করব যে আমরা পুরো সেন্টেন্সটা পড়বো, মিনিংটা করার চেষ্টা করব, এবং দেন হচ্ছে যে অ্যানসার করার চেষ্টা করবো। আচ্ছা, সো অপশন মানে কোশ্চেন নাম্বার 2 নাম্বারটা, এটা হচ্ছে যে তোমরা একটু প্র্যাকটিস করো, তোমরা প্র্যাকটিস করে বলো যে এখানে কি অ্যানসার হতে পারে। আমি কিছু করে অফ দিলাম। আচ্ছা, সো দেখি এখানে কি বলছে। অলদো কসমিক অবজেক্টস হ্যাভ, কসমিক বলতে হচ্ছে কি যে বোঝায় যেটা যে মহাকাশের যে অবজেক্ট গুলো সেগুলোকে কসমিক অবজেক্ট বলে। সো অলদো প্রথমে একটা শিফটার দিয়ে ইউজ হয়েছে সেন্টেন্সটা, সো বুঝো যে সেন্টেন্সটা চেঞ্জ হবে কিনা। অলদো কসমিক অবজেক্ট হ্যাভ স্ট্রাক আর্থ সিন্স দ্য প্ল্যানেটস ভেরি ফরমেশন, মানে আর্থ বা এই প্ল্যানেটটা যখন হচ্ছে কি যে ফরমেশন হয়েছে, প্রথম যখন সৃষ্টি হয়েছে, যখন
প্রথম হয়েছে তখন থেকে কসমিক অবজেক্টটা হচ্ছে যে আর্থকে স্ট্র্যাক করছে, যদিও তখন থেকে স্ট্র্যাক করতেছে। হিউম্যানিটি মানে মানুষরা হ্যাজ অনলি রিসেন্টলি বিকাম অ্যাওয়ার অফ দিস ইভেন্ট, মানে আমরা মানুষরা মাত্র কিছুদিন আগে জানতে পারছি যে না কসমিক অবজেক্ট অলওয়েজ হচ্ছে আর্থকে কি যেটা বলতে স্ট্র্যাক করতেছে। এটা জন্মের শুরুতে মানে প্ল্যানেটের এই আর্থের বা পৃথিবীর জন্মের শুরু থেকে এটা হয়ে আসতেছে, বাট আমরা মাত্র রিসেন্টলি জানছি। আচ্ছা এবার দেখো হচ্ছে কি যে এখানে ক্লোন ইউজ হচ্ছে, তার মানে কি কেউ একজন বল তার মানে কি ক্লোন ইউজ হচ্ছে তার মানে কি? সেম ভাই মিনিং এর দিবে। আগের সেন্টেন্সটা একটু এক্সপ্লেইন করতেছে, মানে মিনিং সেম মিনিং। তো সিমিলার টাইপের মিনিং দিবে। আমরা এতক্ষণ যেটা বুঝলাম, এতক্ষণ যেটুকু বুঝলাম সেটাই সিমিলার টাইপের মিনিং দিবে, তার মানে কি আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তো যখন আমি এটা বুঝে যাব তখন থেকে আমি দ্রুত পড়া শুরু করবো, যাতে হচ্ছে কি যেন সময় নষ্ট না হয়। 2 centuries ago the idea and objects orbiting the sun could collide with earth was widely dashed। তার মানে কি আর্থ এর সাথে সান কোলাইড হতে পারে, এই জিনিসটা কি ছিল? আগে কি মানুষ এই জিনিসটা জানতো? মানে এখানে সানটা হচ্ছে যে কসমিক অবজেক্ট হিসেবে ট্রিট হচ্ছে, আর আর্থ তো আর্থই, তো আর্থের সাথে সানের যে কোলাইড হতে পারে এই জিনিসটা আমরা আগে জানতাম না। তার মানে কি আগে নিশ্চয়ই এই জিনিসটা না জানার ক্ষেত্রে হবে আর কি। সো এবার দেখি আমরা কোনটা আসে। সো রিডিকুইল্ড এর সাথে আর কোনো ওয়ার্ডের মিনিং হচ্ছে না, সো রিডিকুইল হচ্ছে না। ডাউটেড এবং ডিসবিলিভ এখানে একটা পেয়ার হচ্ছে। ডিসেমিনেটেড, প্রমুলেটেড, মার্জিনালাইজড কোনোটাই হচ্ছে যেখানে মিনিং মানে এটা পেয়ারও নাই, মিনিংও দিচ্ছে না। সো অনলি ডাউটেড এবং ডিসবিলিভ হচ্ছে কি যে আমার অ্যান্সার। ঠিক আছে, সো দেখতেছো টেক্সট কম্প্লিশন থেকেও সেন্টেন্স ইকুইভ্যালেন্সটা সাধারণত ইজি হয়, এটা নেচারের কারণে। আচ্ছা সো ফার আমরা হচ্ছে যে তাহলে আজকে আর প্র্যাকটিস মনে হয় না করি। তোমাদের কোশ্চেন কিছু থাকলে আমরা একটু ইয়া করবো। সো তোমরা হচ্ছে যে বাকি প্র্যাকটিস গুলা মিডিয়াম এই জিনিসগুলো প্র্যাকটিস গুলো করতে থাকো। সো অ্যাগেইন আমরা এখানে ইয়া করে আমি তোমাদেরকে ইয়াতে যাচ্ছি। আমরা প্র্যাকটিস করতেছি জিআরই ভার্ব, ইটিএস এর জিআরই ভার্বাল রিজনিং থেকে। ওখান থেকে হচ্ছে যে আমরা তোমাদেরকে এখানে দেখাই, সেখান থেকে হচ্ছে আমরা এই যে 3 নাম্বার যে কোশ্চেন টাইপ সেখানে হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশনটা আমরা পরের ক্লাসে করব ভার্বালে। আমরা টেক্সট কম্প্রিহেনশনে ইজিটা করে শেষ করছি, তোমরা নিজেরা মিডিয়াম এবং হার্ডটা শেষ করবা। আর সেন্টেন্স ইকুইভ্যালেন্সের ইজি থেকে আমরা দুটো করে দিছি, তোমরা বাকিগুলো করে ফেলবা। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমরা রিডিং কম্প্রিহেনশনটা করব। রিডিং কম্প্রিহেনশনটা আমাদের একটু সময় লাগবে, কারণ এটা যেহেতু একটা প্যাসেজ পড়া তারপরে অ্যানসার করা, সো এটা একটু লেন্দি ক্লাসগুলো হয়, বা হয়তো রিডিং কম্প্রিহেনশন উপর আমরা হয়তো দুইটা ক্লাস করব। আর টেক্সট কম্প্রিহেনশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্সের জন্য মোটামুটি আমাদের ক্লাস হচ্ছে যে বেসিস কোর্সে আমাদের মোটামুটি শেষ। এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এখন, এবং আমরা অ্যাডভান্স কোর্সে যেটা করার চেষ্টা করব যে তোমাদের টাস্ক থাকবে, টাস্কের পরে হচ্ছে যে তোমরা টাস্কের মধ্যে তোমরা এগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে আমরা হচ্ছে আলোচনায় বসবো যে হ্যাঁ কি অবস্থা, কোনটা বুঝতে পারছো, মাঝখানে তোমরা যত ইজি গুলো করছো তো তোমাদের লজিকটা এখনো মানে সেন্সটা মেক করতেছে, বাট পরবর্তীতে দেখা যাবে হচ্ছে কি যে অনেকক্ষণ সময় নেওয়ার পরেও ডিকশনারি ইউজ করার পরে অর্থ মিনিং করার পরেও মাঝে মাঝে লজিকটা ধরা যায় না। তো সেই ক্ষেত্রে ওই কোশ্চেন গুলো হচ্ছে যে তোমাদের আমাদের টাস্ক দেওয়ার পরে যে জিনিসগুলো আমরা বুঝতেছি না বা একটু হার্ড মনে হচ্ছে ওগুলো নিয়ে ডিসকাস করে ইন্ডিভিজুয়াল প্রবলেম গুলো হচ্ছে এই যে সলভ করবো, সেটা হচ্ছে অ্যাডভান্স কোর্স। সো মোটামুটি আমাদের টেক্সট কম্প্রিহেনশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স নিয়ে মোটামুটি শেষ। তোমরা এই বই থেকে ইজি মিডিয়াম হার্ড এইগুলো শেষ করবা নেক্সট ক্লাসে, নেক্সট ভার্বাল ক্লাসে। নেক্সট ক্লাসটা স্টিল জেনারি নিবে পার্সেন্টেজের উপরে, যেটা তোমাদের হয়তো এই যে ইয়া ছিল আর কি তোমাদের আগে থেকে ছিল। সো রিডিং কম্প্রিহেনশনটা নিয়ে হচ্ছে যে নেক্সট ভার্বাল যখন ক্লাস হবে আমি রিডিং কম্প্রিহেনশন নিয়ে ক্লাস নেব, এবং খুব সম্ভবত নেক্সট উইকে হচ্ছে আমি স্টেটমেন্ট অফ পারপাস লেখা নিয়ে হচ্ছে যে ক্লাস নেব। সো ওইটা শনিবার মানে সরি শুক্রবার এবং মঙ্গলবার, যেটা ইন রেগুলার জিআরই ক্লাস সেই সময় হবে না, একটা ডিফারেন্ট টাইমে হবে, কারণ আমাদের জিআরই ক্লাস কোর্সটা হচ্ছে আমাদের আগামী 1-1.5 মাসের মধ্যে শেষ করতে হবে। আর হচ্ছে যে ওগুলা হচ্ছে যে তোমাদের এক্সট্রা ক্লাস যেগুলো তোমরাও করবা
এবং পাশাপাশি এগুলো অনলাইনেও চলবে। সো এটা ছিল মোটামুটি আজকে ক্লাস। এবার আসলে হচ্ছে যে তোমাদের পড়ালেখা বা ইয়াগুলো নিয়ে হচ্ছে যে কোনো কোশ্চেন বা কিছু আছে বা জিআরই প্রিপারেশন, হায়ার স্টাডিজ নিয়ে পুরো ওভারঅল ব্যাপার নিয়ে কোশ্চেন আছে, জাস্ট আনমিউট করো। ভাই ফল আচ্ছা, একজন 2022 আমাকে এর কোশ্চেন জন্য করছে। বলো। হ্যাঁ, আমরা আসলে মানে আনুমানিক কখন পরীক্ষায় বসবো আর কি, যে আমরা যদি স্কোর গুলো নিয়ে অ্যাপ্লাই করতে হয় সব। আচ্ছা, সো সেম কোশ্চেনটা অনেকে ইগনোর করছে যে বলছে যে এই বছর যারা জেই দিবে তারা কখন হচ্ছে যে এক্সাম দেবে। সো অ্যাগেইন আমাকে কেউ বলো যে আমাদের জিআরই জন্য কোন কোন রিসোর্স করতেই হবে সেটা বলো দেখি তোমরা। অনেকে ইগনোর তুমি হচ্ছে লিখে দাও আর কোশ্চেনটা কি করছিলা আমাকে বলো যে আমাদের আসলে কোন কোন রিসোর্সের কথা বলছিলাম যেগুলো করতে হবে জিআরই প্রিপারেশনের জন্য। বলো। ইটিএস এর অফিসিয়াল গাইড যে 3টা আছে এগুলো করবো। জিআরই বিগ বুক, এটা বিগ বুক থেকে কি? বিগ বুক তো পুরোটা না, বিগ বুকের রিডিং কম্প্রিহেনশন এবং টেক্সট কম্প্রিহেনশন শুধুমাত্র এটা ভার্বালের শুধু রিডিং কম্প্রিহেনশন এবং টেক্সট কম্প্রিহেনশন। আমরা কিন্তু বাকি কোয়ান্টো করবো না, ভার্বালের অনুভূতিগুলো বিগ বুক থেকে করবো। ঠিক আছে, আর আর কি? আর কি হলো? হ্যাঁ, কোয়ান্টের জন্য 5 একজন পাউন্ড। বলো রাজু। ম্যানহাটন 5 পাউন্ড থেকে কোয়ান্ট। আর আমরা হচ্ছে কি যে ম্যাথস থেকে প্র্যাকটিস করব, মানে যারা এফোর্ড করতে পারবে বা যে এফোর্ড করতে পারবে তাদেরকে তো এক্সপার্ট দিব, বাট যারা এফোর্ড করতে পারবে অবশ্যই ম্যাথসটা শেখা উচিত এবং যদি প্র্যাকটিস করলে রিয়েল এক্সাম টাইমিং সবকিছু হচ্ছে কি যে খুব ভালোভাবে দেখতে পারবে। সো এরপরে হচ্ছে যে ম্যাথসের প্র্যাকটিস গুলো এবং পরবর্তীতে আমরা হচ্ছে যে আরো মানে কয়েকটা বলবো যদি কারো সমস্যা বা এক্সট্রা প্র্যাকটিস করতে চায়। বাট মোটামুটি হচ্ছে কি যে আমাদের এইটাই টিএস এর 3টা বই, বিগ বুক থেকে হচ্ছে যে আরসি আর টিসি শুধুমাত্র, আর হচ্ছে যে ম্যানহাটন 5 পাউন্ড থেকে শুধুমাত্র ম্যাথ আর ম্যাথস। এই 6টা রিসোর্সকে আমাদের 3বার শেষ করতে হবে, এটা আমার মাথায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমার ফার্স্ট, যে আমি 3বার শেষ করলে আমার জেরি দেওয়ার অবস্থা যাবো, মানে জেরি দেওয়া না হলে যে হবে না ব্যাপারটা না, বাট আমার বেস্ট অফ রেজাল্ট আসবে তখনই যখন আমি আচ্ছা এবার হচ্ছে তোমরা এবার প্ল্যান করো, দেখো কতগুলো কোশ্চেন আছে, কতদিনে তুমি শেষ করতে পারবে, কতদিনে করতে পারবে। আর সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে যারা প্ল্যান করতে পারবা সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে আমি জিআরই পরীক্ষা দিয়ে দিতে পারবো। তারপরে 2 মাস থাকবে হচ্ছে গিয়ে যে আমার ইউনিভার্সিটি খোঁজা, প্রফেসরকে ইমেল করা, অ্যাপ্লিকেশন করা। বাই ডিসেম্বর হচ্ছে গিয়ে যে আমাদের অ্যাপ্লাই যে কোনো বছরের মানে সবসময় মধ্যে রাখলাম জুনিয়র সিনিয়র যারাই আছে, যেই বছরে আমি যাব তার আগের বছরের বাই ডিসেম্বর হচ্ছে আমার অ্যাপ্লিকেশন শেষ করতে হবে, বাই অক্টোবর হচ্ছে কি যে আমার জিআরই পরীক্ষা দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে ইন জেনারেল। তারপর জানুয়ারি ফেব্রুয়ারি কিছু কিছু ইউনিভার্সিটি এপ্রিল পর্যন্ত ডেডলাইন থাকে, দ্যাটস এক্সেপশনাল, মানে দ্যাটস মানে কিছু কিছু বলতে ভালো ইউনিভার্সিটি থাকে, মানে মানে পিছন দিকের ইউনিভার্সিটি গুলো থাকে, বাট সেটাকে নিয়ে সেটা আমি আমার এক্সট্রা টাইম কিন্তু আমার অলওয়েজ মাথায় রাখতে হবে যে ডিসেম্বর হচ্ছে যেটা আমার কাট অফ টাইম ফর অ্যাপ্লিকেশন, অক্টোবর হচ্ছে আমার কাট অফ টাইম ফর জিআরই প্রিপারেশন। এখন হতে পারে অনেকে আমি দেখছি ডিসেম্বর ডিসেম্বরে অ্যাপ্লাই করে অথবা ফেব্রুয়ারি অ্যাপ্লাই করে আসতে পারে, বাট তারা ওরা হবে ভালো করে কাজ করবে না, তোমার পটেনশিয়াল অনুযায়ী তুমি ভালো ইউনিভার্সিটি যেতে পারবে। সো ভালোভাবে সবকিছু করতে হলে বাই অক্টোবর জিআরই, বাই ডিসেম্বর অ্যাপ্লিকেশন ফিনিশ। আর কারো কোনো কোশ্চেন আছে?
I'm sorry, background থেকে এই ইয়াগুলো আসছে না। Sorry, হ্যাঁ আফসানা বলো। এই জিআরই এর পরে তো আমাদের আইএলটিএস অথবা টোফেলও দিতে হবে, তো ওটার জন্য আর কি কতটুকু যারা জিআরই দিবা তারা আনলেস তুমি আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে ফেলছো অলরেডি বা একটা মোটামুটি প্রিপারেশন আছে, তারা ছাড়া জিআরই যারা পরীক্ষা দিচ্ছ তারা আইএলটিএস দিবা টোফেল দিবা। You already to IELTS এর preparation নিয়ে ফেললো, then go for that. No problem. IELTS TOEFL দুটেই acceptable. But যারা জিআরই দিচ্ছে তারা যদি TOEFL দাও, TOEFL এক সপ্তাহ 2 সপ্তাহ মানে জিআরই দেওয়ার 1-2 সপ্তাহ প্রিপারেশন নিয়ে TOEFL দিয়ে দিতে পারবা। ঠিক আছে? বা 1 মাস প্রিপারেশন দিয়ে TOEFL দিতে কোনো সমস্যা নেই। TOEFL এর উপরে 3-4টা মিনিমাম 6টা ক্লাস, 4টা থেকে 6টা ক্লাস নিয়ে করতে হবে। তোমাদেরকে দিয়ে পড়াবো। টেনশন করো না। বাট টোফেলটা দিলে বেটার, কারণ টোফেলে আমি মনে করি হচ্ছে যে আইএলটিএস এর থেকে অনেকে যদিও বলে উল্টাটা, বাট আমার কাছে মনে হয় যারা জিআরই দিয়ে অভ্যস্ত হবে তাদের হচ্ছে টোফেলটা বেটার হবে নাম্বারগুলোর ক্ষেত্রেও। আবার ইউএসএ তে আসলে টোফেলটাই কেমন, কারণ টোফেল তো ইউএস এর প্রোডাক্ট আর আইএলটিএস হচ্ছে ইংল্যান্ডের প্রোডাক্ট, সো টোফেলটা একটু বেশি প্রেফার করতে পারে অনেক কিছু ক্ষেত্রে, বাট মোরলেস দুটোই ভালো। আর যারা অলরেডি আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে ফেলছো, গো ফর আইএলটিএস, বাট আমি তাছাড়া হচ্ছে টোফেল এর প্রিপারেশন। ভাই হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো জি হ্যালো ভাই জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এবার বলো আর কার কি কোশ্চেন আছে। ভাই হচ্ছে সো টফেলের এটা ওইটা টোফেল নিয়ে বদার করো না, সাথে একটু দাঁড়াও, টোফেল নিয়ে বদার করো না। জিআরই দিলে টোফেল হবে হচ্ছে কি যে জাস্ট কাপ অফ টি, ঠিক আছে? এটা কোনো মানে খুব বেশি একটা মানে ডিফিকাল্ট হবে না। জিআরই ইজ মাচ হায়ার ডিফিকাল্টি দেন টোফেল, সো টোফেল খুব ইজি মানে ভাই জিআরই প্রিপারেশন নিলে টোফেলের প্রিপারেশন অলরেডি হয়ে যাচ্ছে আমাদের। হবে তখন তোমার ক্ষেত্রে। শুধুমাত্র স্পিকিং এ টোফেলের জি ভাই, সরি বুঝিনি, আরেকবার বলো সাদিয়া। মানে আমরা যে জিআরই প্রিপারেশন নিচ্ছি আমাদের কি মানে টোফেলের প্রিপারেশন অলরেডি হয়ে যাচ্ছে শুধু স্পিকিং বাদে? হ্যাঁ, মোর দেন টোফেল। জিআরই টোফেলের ধর তোমার রিডিং রাইটিংটা তো মোটামুটি হয়েই যাচ্ছে, লিসেনিং তো খুব বেশি একটা টাফ না, তোমার স্পিকিংটা নিয়ে একটু কাজ করতে হবে টোফেলের ক্ষেত্রে। সো তুমি জিআরই দেওয়ার, অনেকেই জিআরই দেওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যবধানে মানে টোফেল দিয়ে দেয়। তো টোফেল নিয়ে বদল হইতে হবে না, জিআরই প্রিপারেশন নিলে টোফেলের অর্ধেকের বেশি প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আনলেস তুমি হচ্ছে যে আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে ফেলছো অলরেডি অনেক দূর, তাহলে আইএলটিএস দাও। আদারওয়াইজ জিআরইর পরে জিআরইর সাথে টোফেলটাই হচ্ছে যে বেস্ট। এবং তোমাদেরকে আমার টোফেলও মানে হচ্ছে যে ক্লাস করা আর আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন, কমেন্ট, বা তোমার পার্সোনাল একটা প্রবলেম ফিল করতেছো বা ভয় পাচ্ছো, মোটিভেশন দরকার, টক টু আস, নো প্রবলেম। কারণ ইচ এন্ড এভরি প্রসেসের সাথে সবাই একটা জিনিস মাথায় রাখবা, তোমার যে প্রবলেম গুলো হচ্ছে ইচ এন্ড এভরি প্রসেসের সাথে হচ্ছে যে সবাই ঘুরে আসছে, সবাই ফেস করে আসছে। তুমি মনে করো না তোমার সাথে এটা ইউনিক হচ্ছে। মানে হচ্ছে গিয়ে ডিপ্রেশনে মানুষ 5-6 বার পরে এই জার্নিতে, ঠিক আছে? তারপরে হচ্ছে হয় না ফেলিয়ার, তারপরে সাকসেস আসে। সো মেইন আগে থেকে বলে রাখি, যত যাই হবে, যত চড়াই উতরাই আসুক না কেন, যারা ধরে রাখতে পারবা তারা আলটিমেটলি যেতে পারবা। এটাই হচ্ছে এখানকার মেইন কি। ঠিক আছে? ট্যালেন্টের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে কারা ধরে আসো, কার মধ্যে পারসিভারেন্স বেশি আছে, তারাই হচ্ছে যেতে পারবে। এটা হচ্ছে সোজা সাপটা সহজ কথা। এবং নিজেরটা নিজেই করতে হবে, নিজেরটা নিজেই খাটতে হবে। আমরা হয়তো হেল্প করতেছি, বাট আমাদের দেখানোর পরে তুমি ওইটা ইমপ্লিমেন্টেশন করতেছো কিনা সেটার উপরে ডিপেন্ড করবে যে তোমার হায়ার স্টাডিজ কতটুকু হবে কিনা। আচ্ছা,
আর কারো কোনো কথা বা কমেন্টস বা কোনো কোশ্চেন আছে কিনা? ভাই অ্যানালিটিক্যাল রাইটিং এর আচ্ছা, একটা ক্ষেত্রে কাজ করা যেতে পারে। হ্যাঁ, আপনারা বলো। কি ভাই, অ্যানালিটিক্যাল রাইটিং এর ক্ষেত্রে যখন ভাই আমি যখন এক্সাম্পল দিতে যাচ্ছি কোনো একটা টপিকের উপরে, অথবা মানে আমি যে একটা যুক্তি দিচ্ছি মানে আমার পক্ষে, তো ওটার জন্য ভাই আমার দেখা যাচ্ছে যে একটু মানে আউটসাইড নলেজও থাকা লাগতেছে টপিকটার উপরে, যে আমি তো এমনি এমনি বলতে পারবো না। তো এটার জন্য একটু স্টাডি মানে করলে মনে হয় ভালো হতো। তো কোথা থেকে পড়তে পারবো আর কি এই টপিকগুলো নিয়ে? সাধারণত ইন জেনারেলে তোমাদের অ্যানালিটিক্যাল রাইটিং গুলো নিয়েও তো ডিটেলস এ ক্লাস হয়, জাস্ট একটা মনে হয় ক্লাস হয়েছে। আর অ্যাডভান্স কোর্সে হচ্ছে যে আমরা আরো ইন ডিটেলস যাবো ইনশাআল্লাহ। সো ইন জেনারেলে 7টা টপিককে আইডেন্টিফাই করা যায়, যে ঘুরে ফিরে এই 7টা টপিকের উপরে বিভিন্ন অ্যাসপেক্টে কোশ্চেন আসে, ঠিক আছে? সো 7টা ওইটা নিয়ে লেখা, কি জানি বলে, ব্লগ রাইটিং আমি তোমাদেরকে দিব না, ঠিক আছে? আজকে আমিও তোমাদেরকে দিব না। তো যেটা করতে হয় যে তোমাদের যে টপিক গুলোর কথা বলছো, এই টপিক গুলারও ভাইব্রেন্ট নামে একটা বইয়ের কথা আমরা বলছিলাম, যে ভাইব্রেন্ট বইটা হচ্ছে গিয়ে যে এক্সাম্পল গুলা, রাইটিং এর এক্সাম্পল গুলার জন্য হচ্ছে যে তুমি দেখতে পারবো আর কি। সো এটা ভাইব্রেন্ট থেকে দেখতে পারো, অথবা তোমরা ঠিক সেম টপিকটা মানে তুমি যে টপিকটা আর্গুমেন্ট অথবা ইস্যু পুল থেকে নিয়ে তুমি যদি গুগলে সার্চ দাও, তুমি মানে অনলাইনে হচ্ছে কি যে অনেকগুলা এক্সাম্পল স্যাম্পল দেখতে পারবা, ঠিক আছে? সো ওখান থেকেও তুমি হচ্ছে যে পড়ে 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 জিনিসটা করতে পারো। অ্যাগেইন সেম জিনিসটাই কিন্তু এখানে তুমি প্র্যাকটিস 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 করবা, এবং হচ্ছে গিয়ে যে ইয়া করবা। আচ্ছা, এখানে একটা স্ট্র্যাটেজির কথা বলতে পারি তোমাদেরকে। প্রথমত যেটা করবা, যে একটা ইস্যু বা একটা আর্গুমেন্ট টপিক নিবা, নিয়ে নিজে ব্রেইনস্টর্মিং করবা, রাইটিং করবা। করার পরে এবার হচ্ছে কি যে অনলাইন থেকে এবার তোমার রাইটিংটা তুমি পড়বা, রাইটিংটা সেভ করে রাখবা। অনলাইনে তুমি বা ভাইব্রেন্ট বই থেকে তুমি ওইটার কি জানি বলে এক্সাম্পল বা স্যাম্পল রেসপন্স হচ্ছে কি যে দেখবা, দেখবা যে তোমার কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, ঠিক আছে? 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে মানে মাঝখান দিয়ে তুমি আরো অন্যগুলো প্র্যাকটিস করবা। সো এরকম 4-5টা প্র্যাকটিস করার পরে আবার তুমি ফেরত আসবা আগেরটাতে ফেরত এসে এবার তুমি হচ্ছে কি যে আবার প্র্যাকটিস করে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তারপর তুমি দেখবা যে তোমার আগের রেসপন্সের সাথে কয়েকদিন পরে এটা প্র্যাকটিস করার পরে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, বা আরো কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা যায়। সো এইভাবে তোমার রাইটিং এর ক্ষেত্রে বলো, পরে যখন তোমাদেরকে টোফেলের স্পিকিং এর ক্ষেত্রেও বলবো, যে তোমরা প্র্যাকটিস করার পরে ওটা রেকর্ড রাখবা, এটা স্যাম্পল রেসপন্স দেখবা অনলাইন থেকে, তারপর দেখবা যে কোথায় কোথায় ইমপ্রুভ করা যায়। তারপরে অন্য একটা টপিকে প্র্যাকটিস করবা। এরকম কয়েকটা টপিকসে প্র্যাকটিস করার পরে আবার পুনরায় আসবা যে রিপিট করা। তো রিপিটেশন, কয়েকদিন পরে যখন তুমি রিপিটেশনে আসবা, তখন তোমার ইমপ্রুভমেন্টটা হয়েছে কিনা তুমি সেটা জাজ করতে পারবে। কিন্তু আজকে প্র্যাকটিস করে ওই জিনিসটা সেম জিনিসটা যদি তুমি কালকে প্র্যাকটিস করো, তাহলে আজকে প্র্যাকটিসের কিছু জিনিস তোমার মাথায় থেকে যাবে, যেটা হচ্ছে যে আসলে ইমপ্রুভমেন্টটা হয় না। সো কয়েকটা প্র্যাকটিস করার পরে তারপরে রিপিটেশন করলে, ভোকাবুলারি মুখস্থ করার ক্ষেত্রেও বারবার রিপিটেশন করলে, ফেরত এসে রিপিটেশন করলে বোঝা যায় যে কোন ভোকাবুলারি আসলে আমার মনে আছে আর কোন ভোকাবুলারি আমি হারাই ফেলছি, ঠিক আছে? সো কতদিন অনেকদিন পরে যখন তুমি রিপিটেশন করতে আসবা, যে ভোকাবুলারি গুলো মনে থাকবে তার মানে হচ্ছে এই ভোকাবুলারি আমার অ্যাক্টিভ মেমোরিতে চলে আসছে। আর যে ভোকাবুলারি গুলো আমার মনে নাই, সেই সব ভোকাবুলারি গুলো স্টিল আমার প্যাসিভ মেমোরিতে আছে। ওগুলাকে আমি মার্ক করে রাখলাম, ওগুলাকে আমি দাগায় রাখলাম, ওগুলাকে আমি লিখে রাখলাম, ওগুলাকে আমি আরেকটু ভালো ভালো প্র্যাকটিস করে ওগুলাকে আমি প্যাসিভ মেমোরি থেকে অ্যাক্টিভ মেমোরিতে নিয়ে আসলাম। সো এইভাবেই রিপিটেশনের মাধ্যমে তুমি যে কোনো কিছুই বলো, তোমার রাইটিং, তোমার স্পিকিং, তোমার ভোকাবুলারি মেমোরাইজেশন সবকিছু হচ্ছে কি যে ইমপ্রুভ করা সম্ভব। সো এভাবে হচ্ছে লেগে থাকো। বুঝা গেছে আফসারা? জি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোনো কমেন্টস না থাকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা। নেক্সট হচ্ছে যে নেক্সট ক্লাস মঙ্গলবারে জিলারি নিবি ইনশাআল্লাহ, ম্যাথের উপরে তোমাদের আগে থেকে যেটা ফিক্স করা ছিল সেটা, ঠিক আছে? সো ঠিক আছে, আবার দেখা হবে, আবার কথা হবে। আচ্ছা ভাই, বাই দ্য ওয়ে, একটা জিনিস মধ্যে জিনিস আমরা ভাবছিলাম হচ্ছে কি যে তোমাদের সাথে যেহেতু আমরা জেরি কোর্স করতেছি, আমরা কোথাও হয়তো হচ্ছে যে ঢাকার মধ্যে অ্যাটলিস্ট যারা আছি, তারা হয়তো আমরা একটা গেট টুগেদার করতে পারি, মানে কোর্সের শেষের দিকে
1 মাস পরে যখন কোর্সটা শেষ হবে তখন আমরা গেট টুগেদার করতে পারি। লিস্ট যারা হচ্ছে যে ফোকাসড আছি, যারা এই বছরে দিয়ে দিচ্ছি বা যারা একটু ফোকাসড আছি, ঠিক আছে, আমাদের কমিউনিটিটা, আমাদের নিজেদের মধ্যে পরিচয় জিনিসটা বাড়লে দেখা যাবে কি যে একজন আরেকজনকে মোটিভেশন দেওয়া বলো বা ইয়ে বলো, মজা হবে আর কি। সো দেখি হয়তো আমাদের কোর্স শেষ হইলে হচ্ছে যে আমরা হয়তো একটা গেট টুগেদার মিটিং করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো থাকো তাহলে, ভালো থাকো সবাই। ওকে, চ্যাট বক্সে কি কোনো কোশ্চেন আছে? না, কোশ্চেন। ওকে, ঠিক আছে, তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই।